নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। গত ৩টি পর্ব ধরে তোমরা শুনছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দম্পতি। আজ থাকছে তার অন্তিম পর্ব। শুনতে থাকো। ইহার ২ দিন পরে ভরমশায় গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, ১৩ তারিখে একটা চেক ডিউ আছে বরমশাই, ৬,০০০ টাকা জমা দিতে হবে ব্যাংকে। ভরমশাই মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, আগে ৬,০০০ টাকা? এই কদিনের মধ্যে? টাকা তো মোকামে আটকে আছে, এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বাবু? তা হবে না, চেষ্টা করুন, পথ হাতড়ান। আগে অত টাকার চেক কাকে দিলেন বাবু? অন্য কর্মচারী হইলে মনিবকে এ প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভরমশাই পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো। তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে একটা, মানে তাহলে কি করবেন বলুন তো? ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, আগে দেখি কি করতে পারি, বুঝতে তো পারছি নে। কিন্তু কদিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভরমশাই ১২ তারিখে মনিবকে কথাটা জানাইলেন। মোকামে টাকা আবদ্ধ আছে, এই কদিনের মধ্যে কাঁচা মাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়। ৩টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে। ৩ মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। সে টাকা অন্য ক্ষেত্রে ঘুরাইয়া আনিতে গেলে মিলে সমস্ত রকম পাট দেওয়া যায় না। গদাধর মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না। অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে মান থাকে না। ৭-৫ ভাবিয়া গদাধর সেদিন রাত ৯টার পরে শোভারানীর বাড়ি গেলেন। এদিকে ভরমশাই চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভরমশাই, মুখ ভার ভার কেন? না মা, কিছু না। বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? না, সেসব কিছু নয় মা ঠাকুরুন, একটা ব্যাপার ঘটেছে। আপনাকে না বলে থাকাও ঠিক না। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার। ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার নয়, তাহলে আমার অজানা থাকতো না। তাহলে উনি কোথায় এ টাকা খরচ করেছেন, কথাটা আপনাকে জানানো আমার দরকার। তবে আমি বলেছি এ কথা যেন বলবেন না বাবুকে। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভরমশাই, আমি কিছু ভাবগতিক তো বুঝি নে, মেয়ে মানুষ, কি করব বলুন। কিন্তু ওর ভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলি। বড় ভাবনায় পড়েছি ভরমশাই, আপনাকে বলবো একদিন পরে। উনি আজকাল রাতে প্রায় বাড়ি আসেন না, দোল পূর্ণিমের দিন দেখলেনই তো। আচ্ছা, সে কথা বাবুকে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ করেছিলাম, বললেন ব্যবসার কাজ ছিল। আজকাল আমার উপর রাগ রাগ ভাব, সবসময় কথা বলতে সাহসই পাইনি। উনি কেমন যেন বদলে গিয়েছেন, কখনো তো উনি এরকম ছিলেন না। এখন ভাবছি আমাদের কলকাতা না এলেই ভালো ছিল, বেশ ছিলাম দেশে। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি, জোড়া পাঠা দিয়ে পুজো দেব, ওর মতিগতি যেন ভালো হয়ে ওঠে। বড় ভাবনায় আছি, আর কার কাছে কি বলবো বলুন, এখানে আমার কে আছে এক আপনি ছাড়া। অনঙ্গ আঁচল দিয়া চোখের জল মুছিল। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো মা, আমাকে বললে মা ভালো হলো,
এত কথা তো আমি কিছুই জানতাম না। এখন বুঝতে পারছি না কি করা যায়। আমারও তো যাওয়ার সময় হলো। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না বরমশাই? কলকাতায় আপনার যত অসুবিধে হোক, ওকে এই অসহায় অবস্থায় ফেলে আপনি যেতে পারবেন না। আমার আর কেউ নেই বরমশাই, কে ওকে দেখে? এখানে ওই শচীন ঠাকুরপো হয়েছে ওর শনি, আর ওই নির্মল, ওদের সঙ্গে মিলেমিশে এরকম হয়েছেন। আমাকে এই আতান্তরে ফেলে আপনি চলে যাবেন না? আচ্ছা আচ্ছা বউ ঠাকুরুন, সে কথা আর কারো কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে না যাব। আপনি কাঁদবেন না, চোখের জল মুছে ফেলুন। সতীলক্ষ্মী আপনি, হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি, মেয়ের মতো দেখি। আপনাকে ফেলে গেলে ধমে সইবে না। দেখি কি হয়, অত ভাববেন না মা ঠাকুরুন। ভরমশাই বিদায় লইলেন। গদাধর শোভার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে। সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পরে শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপয়ে রাখিয়া তাহা হইতে একটা পান তুলিয়া মুখে দিল। কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারটাতে বসিয়া বলিল, কাজ কি তা তো বুঝতে পেরেছি, তার উত্তরও তো সেদিন দিয়েছি। সে কাজ নয় শোভা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একজনকে দিয়েছি 6,000 টাকার একটা চেক, কাল ব্যাংকে চেক দাখিল করে ভাঙাবার তারিখ, অথচ টাকা নেই ব্যাংকে। কালই 6,000 টাকা বেলা 10টার মধ্যে জমা দিতে হবে, অথচ আমার হাতে নেই টাকা। সব টাকা মোকামে আবদ্ধ। এখন যে কি করি, তাই তোমার কাছে এসেছি। সে কি, আমি কি করব? মানে টাকাটা 1 মাসের জন্য যদি ধার দাও, আমি হ্যান্ড নোট দিচ্ছি, মোকামে থেকে টাকা এলে শোধ করে দেব। এই উপকারটা করো আমার, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শোভা বলিল, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করিনি, মহাজনী কারবার নেই আমার, আর আমার কাছে এসেছেন টাকা ধার নিতে? বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকে ধার পাবেন, ব্যাংক থেকেই তো ওভারড্রাফট নিতে পারেন। গদাধর দুঃখিতভাবে বলিলেন, সেসব তো করা চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারদের, ব্যাংকে ওভারড্রাফট নেওয়া চলবে না। বাড়ি বন্ধক দেওয়াও নয়, আছে অনঙ্গর গয়না, তা কি এখন বিক্রি করতে যাব? শোভা নিষ্প্রিয়ভাবে বলিল, কিন্তু আমি সেজন্য দায়ী নই। আমার কাছে কেন এসেছেন? আপনার বোঝা উচিত ছিল আমার কাছে আসবার আগে যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করিনি। তা হোক, তুমি দাও, ও টাকাটা তোমার আছে নিশ্চয়ই, আমার বড় উপকার করা হবে। প্রায় ঘণ্টাখানেক ধরিয়া উভয়ের কথাবার্তা চলিল। শোভা কিছুতেই টাকা দেবে না, গদাধরও নাছোড়বান্দা। অবশেষে বহু অনুনয় বিনয়ের পর শোভা 4,000 টাকা দিতে নিমরাজি গোছের হইল। বাকি টাকা দিতে সে পারিবে না। গদাধর বলিলেন, তবে চেকখানা লিখে ফেলো, আমি হ্যান্ড নোট লিখি। সুদ কত লিখব? 12.5%। ওটা 9.5 করে নাও, তুমি তো আর সুদখোর মহাজন নও, উপকার করার জন্য তো দিচ্ছ, সুদের লোভে দিচ্ছ না তো? দেখুন, টাকা ধার দিচ্ছি যখন, তখন ন্যায্য সুদ নেব না তো কি? উপকার করছি? কে বলেছে আপনাকে? কারো উপকার করার গরজ নেই আমার। 12.5%-এর কমে পারবো না। গদাধর অগত্যা সেই হিসেবেই হ্যান্ড নোট লিখিয়া চেক লইয়া গেলেন। সেদিন রাতে অনঙ্গ স্বামীকে বলিল,
হ্যাঁ গা, একটা কথা বলবো, শুনবে? কি বলো? তোমার টাকার দরকার হয়েছে বলছেন বরমশাই। তা কত টাকা দরকার গো? 2000 টাকার দেবে? আমার গয়না বাঁধা দাও, নয়তো বিক্রি করো, নয়তো আর টাকা কোথা থেকে পাবে। কিন্তু এত টাকা তোমার দরকার হলো কিসের গো? সে কথা এখন বলবো না, তবে জেনে রাখো ব্যবসার কাজেই দরকার। বড়মশাই জানেন না সেসব কথা। দেখো, আমি তো মেয়ে মানুষ, কী বা বুঝি, কিন্তু আমার মনে হয় বড়মশাইকে না জানিয়ে তুমি কোনো ব্যবসাতে নেমো না, অন্তত পরামর্শ করো তার সঙ্গে। পাকা লোক উনি, আর আমাদের বড় হিতৈষী। আমার না হয় নাই বললে, কিন্তু ওকে জানিও। এ নতুন ব্যবসা, বড়মশাই সেকেলে লোক, উনি এর কিছুই বুঝবেন না। থাক, এখন কোনো পরামর্শ করার সময় নেই কারো কাছে, যথাসময়ে জানতে পারবে। তুমি এখন খেতে দেবে কি না বক বক করবে? ধমক খাইয়া অনঙ্গ আর কোনো কথা না বলিয়া স্বামীর ভাত বাড়িতে গেল। স্বামীর চোখে ভালোবাসার দৃষ্টি সে আর বহুদিন হইতেই দেখে না। আগে আগে রাগের কথা বলিলেও স্বামীর চোখে থাকিত প্রেম ও স্নেহের দৃষ্টি। এখন ভালো কথা বলবার সময়ও সে দৃষ্টির হদিশ পাওয়া যায় না। অনঙ্গ যেন স্বামীর মন হইতে ক্রমশ দূরে সরিয়া যাইতেছে। কেন যে এমন হইল, কিছুতেই সে ভাবিয়া পায় না। পরের মাসে অবস্থা যেন আরও খারাপ হইয়া আসিল। গদাধর প্রায় শেষ রাতের দিকে বাড়ি ফেরেন। অনঙ্গ সন্দেহ করিতে লাগিল। গদাধর মাঝে মাঝে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায় ফেরেন। আসিয়ায় বিছানায় শুইয়া পড়েন, কারো সঙ্গে কথাও বলেন না। বিছানা হইতে উঠিতে 10টা বাজিয়া যায়। গদির কাজও নিয়মমতো দেখাশোনা করেন না। বরমশাই ইহা লইয়া 2 বার বলিয়াও বিশেষ কোনো ফল করিতে পারিলেন না। শ্রাবণ মাসের দিকে হঠাৎ একদিন গদাধর ব্যস্ত সমস্তভাবে বাড়ি ফিরিয়া আসিলেন। শোনো, আমি একবার বাইরে যাচ্ছি, হয়তো কিছু দেরি হতে পারে ফিরতে। খরচপত্র গদি থেকে আনিয়ে নিও, বরমশাইকে বলো যদি কখনো দরকার হয়। অনঙ্গ উৎকণ্ঠিত দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিল, কোথায় যাবে গো? কদিনের জন্য? এমনি হঠাৎ করে? আছে আছে, দরকার আছে। দরকার না থাকলে কি বলছি? তা তো বুঝলাম, কিন্তু বলতে দোষ কি? বলেই যাও না। তুমি আজকাল আমার কাছে কথা লুকো, এতে আমার বড় কষ্ট হয়। আমি তোমাকে কখনো বারণ করিনি বা বাধাও দিইনি, তবে আমায় বলতে দোষ কি বলো? হবে হবে, সে পরে হবে, মেয়ে মানুষের কানে সব কথা তুলতে নেই। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি রাগ করিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজকালই যে এমন হইতেছে তা নয়, চিরকাল অনঙ্গ এই রকম দেখিয়া আসিতেছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না। এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর ওপর সে জোর যেন সে ক্রমশ হারাইয়াছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। বরমশাইকে ব্যবসা সংক্রান্ত চিঠি দিতেন। তা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভোটান ঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া। গদাধর লিখিলেন, এখন তিনি কাজে ব্যস্ত, শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভরমশাইয়ের দেখা। ভরমশাই শচীনকে গদাধরের ব্যাপার সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা এত ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি জানি। আগে কোথায় বলুন তো? বলতেই হবে আপনাকে, আপনার বৌদি ভেবে ভেবে আকুল হচ্ছেন, জানেন তো বলুন।
তা আমার কাছে শুনেছেন বলবেন না যেন। সে তার কোম্পানির সঙ্গে শুটিংয়ে গিয়েছে জয়ন্তী পাহাড়ে। পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে। ভুটান ঘাটে শুটিং হচ্ছে। সে কি বলুন তো, বুঝলাম না তো, শুটিংটা কি ব্যাপার? আগে ফিল্ম তৈরি হচ্ছে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। গদাধর ফিল্ম কোম্পানি খুলেছে, অনেক টাকা ঢেলেছে। নিজের আছে আর একজন অংশীদারের আছে, তাই ওরা গিয়েছে ওখানে। তা কিছু ভাববেন না, কিন্তু আমার কাছে শুনেছেন বলবেন না যেন। ভরমশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মণি পাটের গদির ক্যাশ ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগাইতেছেন। এ তো ভালো লক্ষণ নয়। সে নাকি যত নোটি লইয়া কারবার, তাহাতেই মানুষের চরিত্র ভালো থাকে না, থাকিতে পারেও না কখনো। বউ ঠাকুরুন সতী লক্ষ্মী, এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি এ কথা কিছু জানাইলেন না। আরও 2 মাস 2.5 মাস কাটিয়া গেল। গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র বরমশাই খুলিলেন। খুলিয়া দেখিলেন শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তাহার পাওনা 4,000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। বরমশাই বড় বিপদে পড়িলেন। কে এই মেয়েটি? মনিব তাহার নিকট এত টাকা ধার করিতেই বা গেলেন কেন? এসব কথার কোনো মীমাংসা ভরমশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন মেয়েটির সঙ্গে নিজেই একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভরমশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া দরজা খুলিয়াই বলিল, ও তুমি আড়তের লোক? ভরমশাই বলিলেন, আগে হ্যাঁ। মাইজি উপরে আছেন, এসো। ভরমশাই কিছু বুঝিতে পারিলেন না। এ চাকরটি কি করিয়া জানিল তিনি আড়তের লোক? ওপরে যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল, সেই ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছিল। দেখিয়া ভরমশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন। মেয়েটি বলিল, কে? আগে আমি। চাকর পিছন হইতে বলিল, আগে আড়তের লোক। ও আড়তের লোক, তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছ কেন? ও চাল তুমি ফেরত নিয়ে যাও। এবার 1 মণ কাটারি ভোগ পাঠিয়ে দিও, বুঝলে? ভরমশাই ভয়ে ভয়ে বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, গদাধর বসুর গদি হইতে আসিয়াছেন। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল। বলিল, ও তাই নাকি? ও বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, বসুন আপনি। গদাধরবাবু এখন কোথায়? আগে তিনি ভুটান ঘাটে। ও শুটিং হচ্ছে শুনেছিলাম বটে, তা এখনো ফেরেননি? আগে না। আচ্ছা, ঠিকানাটা দিয়ে যান আপনি, আর একটু চা খেয়ে যাবেন। আগে না, মাফ করবেন মা লক্ষ্মী, আমি চা খাই নে। শুনুন, আপনি আমার চিঠিখানা পড়েছেন তাহলে, নইলে আমার ঠিকানা কোথায় পেলেন? আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে কিন্তু। অনেক দিন হয়ে গেল, 1 মাসের জন্য নিয়ে আজ 3 মাস। আগে বাবু এলেই তিনি দিয়ে দেবেন, আপনি আর কিছুদিন সময় দিন দয়া করে। আচ্ছা আচ্ছা, আপনি ভাববেন না, এলে যেন একবার উনি এখানে আসেন, বলবেন তাকে, বুঝেছেন? বরমশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। কে এই মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহাই হোক, ইহার নিকট কর্তা টাকা ধার করিতে গেলেন কেন? বৃদ্ধ তাহার কিছু ভাবিয়াই পাইলেন না। একবার ভাবিলেন বউ ঠাকুরনকে সব খুলিয়া বলিবেন। শেষে ঠিক করিলেন বউ ঠাকুরনকে এখন কোনো কথা না বলাই ভালো হইবে। কি জানি
মনিব যদি শুনিয়া চটিয়া যায়। ইহার মাসখানেক পরে শোভারানী একদিন হঠাৎ গদাধরকে সিঁড়ি দেয়া উপরে উঠিতে দেখিয়া বিস্মিত হইলেন। সকালবেলা শোভারানীর প্রাতঃস্নান এখনো সম্পন্ন হয় নাই। আলুথালু চুল, ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরনে, হাতে ভোরের খবরের কাগজ। শোভা কিছু বলিবার পূর্বেই গদাধর বলিলেন, এই যে ভালো আছে শোভা, এই ট্রেন থেকে নেমেই তোমার সঙ্গে দেখা করতে এলুম, এখনো বাড়ি যাইনি। তা আমার চিঠি পেয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, উত্তর দিতুম, কিন্তু চলে আসবো কলকাতায়, ভাবলুম চিঠি দিয়ে কি হবে, দেখাই তো করব। আমার টাকার কি ব্যবস্থা করলেন? টাকার ব্যবস্থা তো হয়েই রয়েছে, এই ছবি তোলা হয়ে গেল, এখন চালু হলেই টাকা হাতে আসবে। তার আগে নয়? তার আগে কোথা থেকে হবে বলো, সবই তো বোঝো, কলকাতার বাড়িও মর্টগেজ দিতে হয়েছে বাকি 12,000 টাকা তুলতে। এখন সব সার্থক হয় যদি ছবি ভালো বিক্রি হয়। দেখুন ওসব আমি জানি নে, বেশ লোক তো দেখছি আপনি, কবে আমার টাকা দেবেন ঠিক বলে যান এক্ষুনি। শোয়া, আর 2 মাস অপেক্ষা করো, তোমার এমন তাড়াতাড়ি টাকার দরকার কি? সুদ আসছে আসুক না, এও তো ব্যবসা বলো। বেশ বেশ মজার কথা বলেন যে, আমার সুদের ব্যবসাতে দরকার নেই। টাকা কবে দেবেন বলুন? তখন তো বলেননি, টাকা নেবার সময় বলেছিলেন 1 মাসের জন্য। কিছু মনে করো না শোভা, এই সময়টা বড় খারাপ যাচ্ছে, ক্যাশে টাকা নেই গদিতে, মিলের নতুন অর্ডার আর দিইনি, এখন পুঁজি যা কিছু সব এতে ঢেলেছি। ঠিক আছে ঠিক আছে, কতদিনের মধ্যে দেবেন? 2 মাসের বেশি দেরি করতে পারবো না কিন্তু। আচ্ছা আচ্ছা, এই 1টা মাস, এই কথা রইল। এখন তবে আসি, এই কথাটা বলতেই আসা। আচ্ছা বেশ, আসুন। 2 মাস ছাড়িয়া 3 মাস হইয়া গেল, গদাধর বড় বিপদে পড়িয়া গেলেন। ডিস্ট্রিবিউটর ছবি তৈরি করিতে অগ্রিম অনেকগুলি টাকা দিয়াছেন। ছবি বিক্রির প্রথম দিকের টাকাটা তাহারাই লইতে লাগিল। ছবি ভাড়া দেওয়া বা বিক্রয় করার ভার তাদের হাতে, টাকা আসিলে আগে তাহারা নিজেদের প্রাপ্য কাটিয়া লয়। গদাধরের হাতে 1 পয়সাও আসিল না এই 3 মাসের মধ্যে, অথচ পাওনাদাররা দুবেলা তাগাদা শুরু করিল। গদাধর কাহাকেও টাকা দিতে পারিলেন না, ছবি বাজারে চলিল না, কাগজে নানা বিরুদ্ধ সমালোচনা হইতে লাগিল। তবুও গোলা দর্শকরা মাস্তই ধরিয়া বিভিন্ন মফস্বলের শহরে ছবিখানা দেখিল। কিন্তু ডিস্ট্রিবিউটরের অগ্রিম টাকা শোধ করিতেই সে টাকা ব্যয় হইল। গদাধরের হাতে যাহা রহিল তাহার অনেক বেশি তিনি ঘর হইতে বাহির করিয়াছেন। প্রায় 30,000 টাকা খরচ করিয়া গদাধর পাইলেন 7,000 টাকা, 23,000 টাকা লোকসান। গদাধর যে 7,000 টাকা পাইয়াছিলেন তাহার অনেক টাকাই গেল এই দলের মধ্যে কিছু কিছু করিয়া দিয়া তাহাকে আপাতত শান্ত করিতে। শোভার টাকা শোধ দেওয়ার কোনো পন্থাই হইল না। বাজারেও এখন প্রায় 25,000 টাকা দেনা। অঘোরবাবু উপদেশ দিলেন, ইহার একমাত্র প্রতিকার নতুন একখানা ছবি তৈরি করা, আরও টাকা চাই। গদাধর ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কথা চালাইলেন। তাহারা এই ছবিতে বিশেষ লোকসান খায় নাই, নিজেদের টাকা প্রায় সব উঠাইয়া লইয়াছিল। তাহারা বাকি 30,000 টাকা দিতে রাজি হইল। কিন্তু গদাধরকে 30,000 টাকা বাহির করিতেই হইবে, 60,000 টাকার কমে ছবি হইবে না। অঘোরবাবু উৎসাহ দিলেন, ছবি করিতেই হইবে, 2-1খানা ছবিতেই এমন লোকসান হইয়া থাকে। সামনের সপ্তাহে কাজ আরম্ভ করা দরকার, কিছু টাকা চাই। গদাধর ভরমশাইকে বলিলেন, ক্যাশে কত টাকা আছে? আগে 1,1500।
আর মোকামে? আগে সে প্রায় 7,000। ওই ক্যাশের টাকাটা আমাকে দিতে হবে। আপনি বন্দোবস্ত করুন, 2-4 দিনের মধ্যে দরকার। আগে বাবু, ওই ক্যাশের টাকা দিলে মিলের অর্ডারই মাল কিনবো কি দিয়ে? ক্যাশের টাকা হাতছাড়া করা উচিত হবে না। মিলওয়ালাদের 2,000 গাঁটের অর্ডার দেয়া আছে। তা মোকামে অত মাল নেই, নগদ কিনতে হবে। এদিকে মহাজনের ঘরে আর বছরের দেনা শোধ হয়নি, তাদেরও কিছু দিতে হবে। আচ্ছা বেশ, 1,500 রেখে আমায় 1,1000 দিন। ভরমশায় আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে প্রমাদ গণিলেন। ক্যাশের টাকা ভাঙিয়া বাবু কি সেই ছবি তোলার ব্যবসাতে ফেলিবেন? এবার যে ছবি তোলা হইল, তাহাতে যদি লাভ হইত, তবে পুনরায় টাকার দরকার হইবে কেন বাবুর? এ কিরকম ব্যবসা? ভরমশাই গিয়া অনঙ্গকে সব খুলিয়া বলিলেন। অনঙ্গ কাঁদিয়া বলিল, কি হবে বরমশাই, তাও যায় যাক, আমরা দেশে ফিরে নুন ভাত খেয়ে থাকব, আপনি ওকে ফেরান। সেদিন অনঙ্গ স্বামীকে বলিল, শোনো না, একটা কথা বলি। আমি কোনো কথা এতদিন বলিনি, বা তুমিও আমার কাছে কিছু বলনি, কিন্তু শুনলুম তুমি টাকা নিয়ে ছবি তৈরির ব্যবসা করছো, তাতে লোকসান খেয়ে আবারও তাই করতে চাইছো। দেখো, এসব কি ভালো? তুমি বুঝতে পারছো না অনঙ্গ? তা এসব কথা তোমায় বলেছেন ওই বুড়োটা, না? ও সবের কি বোঝে? এর মধ্যে কথা বলতে যায়। ছবিতে লোকসান হয়েছে সত্যি কথা, কিন্তু আরেকখানা ছবি দিয়ে আগের লোকসান উঠিয়ে আনবো। এই ব্যবসার এই মজা, বুঝলে? ব্যবসাদার যাই হবে তার দিল চাই খুব বড়, সাহস চাই খুব। পুঁটি মাছের প্রাণ নিয়ে ব্যবসায় বড় হওয়া যায় না অনঙ্গ। হারি বা জিতি, আমার কি বুদ্ধি নেই ভাবছ? সব বুঝি আমি। এসবের মধ্যে তুমি মেয়ে মানুষ, থাকতে যেও না। তা বোঝো যদি, তবে লোকসান খেলে কেন? হার জিত সব কাজেই আছে, তাতে কি? বলছি তো, তুমি এসবের কিচ্ছু বুঝবে না। আমার মেলা টাকার দরকার নেই, চলো আমরা দেশে ফিরে যাই। এখানে এসে অনেক টাকা হয়ে আমাদের কি হবে বলো? সারাদিনের মধ্যে তুমি একবার দেখতেও পাইনি, সর্বদাই কাজে ব্যস্ত থাকো, দুটো খেতে আসার সময় পর্যন্ত পাও না। সেখানে থাকলে তবুও দুবেলা দেখতে পেতুম তোমাকে। আমার মন যে কি হু হু করে, সে কথা আর কি বলবো বলো। হ্যাঁ, অত ঘর বলা ছিলুম বলেই সেখানে ব্যবসাতে উন্নতি করতে পারিনি অনঙ্গ। ও ছিল গেরস্থ আড়তদারের ব্যবসা, দিন কেনা দিন বেচা, লোকসান নেই, লাভও বেশি নেই। ওতে বড় মানুষ হওয়া যায় না, বুঝলে? বড় মানুষ হয়ে আমাদের দরকার নেই গো লক্ষ্মীটি, চলো গায়ে ফিরে যাই। আমরা কি কিছু কম সুখে ছিলাম সেখানে, না খেতে পাচ্ছিলাম না? গদাধর এবার স্পষ্টই বিরক্ত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করা তার স্বভাব নয়, তাই চুপ করিয়া রহিলেন। অনঙ্গ বলিয়া চলিল, ও গো, আমায় একবার দেশে নিয়ে চলো না, একদিনের জন্য। কেন, গিয়ে কি হবে এখন? 10 করায় বন বিবিধানে পুজোর মানত ছিল, দিয়ে আসবো। অর্থাৎ তোমার পুজোর মানত আরম্ভ হয়ে গিয়েছে এরই মধ্যে, তাই তো? সেজন্য নয়, তুমি অমন করো না লক্ষ্মীটি। সামনের মঙ্গলবার চলো দেশে যাই, 2 দিন থাকবো মোটে। পাগল, এখন আমার সময় নেই, ওসব এখন থাকবে। সেদিন সন্ধ্যার পর গদাধর শোভারানীর বাড়ি গেলেন। ফোন করিয়া পূর্বেই যাওয়ার কথা হইয়াছিল। শোভা বলিল, কি খবর? শোনো না, অনেক কথা আছে, খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, তুমি যদি অভয় দাও। অত ভনিতা শোনার সময় নেই আমার, কি হয়েছে বলুন না। গদাধর নিজের অবস্থা সব খুলিয়া বলিলেন। কিছু টাকার দরকার এখনই। একটা কিছু করতেই হবে শোভা, বড় বিপদে পড়ে গেছি।
আর একটা অনুরোধ আমার, এই ছবিতে তোমাকে নামতে হবে, না নামলে ছবি চলবে না। তোমার টাকা আমি দিয়ে দেব, আমার সঙ্গে কন্ট্রাক্ট করো, যা তোমার দাম দর হবে তার থেকে কিছু কমাবো না। শোভা সব শুনিয়া গম্ভীর হইয়া রহিল, কোনো কথা বলিল না। কি গো শোভা, বলো না, একটা যা হয় বলো আমায়। কি বলবো বলুন তো? ছবি মার খেয়ে যাবে আমি আগেই জানতাম। সে তো বুঝলুম, তা যা হওয়ার হয়েছে, এখন আমাকে বাঁচাও। তা আমি কি করতে পারি বলুন তো? আমার কাছে এসেছেন কেন? আরও কিছু টাকা ধার দাও, আর এই ছবিতে নামো। কোনো মতেই হবে না আমার দ্বারা। আমায় এত বোকা পেয়েছেন? কেন হবে না শোভা, আমায় উদ্ধার করো। প্রথম ছবি তেমন হয়নি হয়তো, সে ছবি থেকে অনেক কিছু বুঝে নিয়েছি। আর একটি বার। শোভা এবার রাগ করিল, গলা সুর তাহার কখনো বিশেষ চড়ে না, একটু চড়িলেই বুঝিতে হয় সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল, দেখুন, আমাকে টাকা ফেলে দিন, মিটে গেল। আমি উদ্ধার করবার কে? আমার কথা শুনেছিলেন আপনি? আমি বলিনি যে ফিল্ম কোম্পানি চালানো আপনার কম্য নয়? আপনি যার কিছু বোঝেন না তার মধ্যে ঢোকেন কেন? গদাধর উঠিয়া দাঁড়াইলেন, তাহার গলায় রাগের সুর আসিয়া গেল, হয়তো রাগের সঙ্গে দুঃখ মেশানো ছিল। বলিলেন, বেশ, তুমি দিও না টাকা, না দিলেই বা কি করতে পারি বলো? তবে আমি ছবি একখানা করবই, দেখি অন্য জায়গায় চেষ্টা করে। আচ্ছা শোভা, আসি তাহলে। গদাধর বাহির হইয়া সিঁড়ি দিয়া নামিতে যাইবেন। শোভা ডাকিয়া বলিল, বারে, চলে গেলেই হলো? শুনে যান, আমার টাকার একটা ব্যবস্থা করুন। হবে হবে, শীঘ্রই হবে। শুনুন শুনুন বলছি। কি, তা কোম্পানি করতেই হবে? আপনার সর্বনাশ হলেও শুনবেন না? গদাধর বোধহয় খুব চটিয়া গিয়াছিলেন। সিঁড়ির বাহিরা তত্তর করিয়া নামিতে নামিতে বলিলেন, না, সে তো বলেছি অনেকবার, কতবার আর আমি বলবো? ও আমি না বুঝে করতে যাচ্ছি নে, আমার কারো শেখাতে হবে না। গদাধর অদৃশ্য হইয়া গেল। শোভা অন্যমনস্ক হইয়া অনেকক্ষণ সিঁড়ির মুখে দাঁড়াইয়া রহিল। সে এমন এক ধরনের মানুষ দেখিল যাহা সে সচরাচর দেখে না। অনেকক্ষণ দাঁড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল। দিন দুই পরে শোভা নিজের স্টুডিওতে হঠাৎ গদাধর ও রেখাকে দেখিয়া অবাক হইয়া গেল। প্রথমে তাহার মনে হইল তাহারই জন্য উহারা আসিয়াছে। শেষে দেখিল তাহা নয়, অন্য একটা কাজে আসিয়া থাকিবে, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে। শোভা সেটে দাঁড়াইবার পূর্বে সাজগোজ করিতেছে, মাথায় মুকুট, হাতে সেকেলে তার, বালা, চূড়, বাহুতে নিমফল ঝোলানো রাংতার গিলটি করা বাজু। পৌরাণিক চিত্রের ব্যাপার। তবু সে একজন ছোকরা চাকরকে বলিল, এই, ওই বাবু আর মাইজিকে ডেকে নিয়ে আয় তো। তাহার বুকের মধ্যে একটি অনুভূতি, যাহা শোভা কখনো অনুভব করে নাই পূর্বে। রেখাকে গদাধরের সঙ্গে বেড়াইতে দেখিয়াই কি এইরূপ হইল? সম্ভব নয়। উহারা যা খুশি করিতে পারে, তাহার তাহাতে কিছুই যায় আসে না। তবে লোকটির মধ্যে তেজ আছে, সাহস আছে। বেশিরভাগ পুরুষই তাহার কাছে আসিয়া কেমন যেন হইয়া যায়। মেরুদণ্ডহীন মোমের পুতুল দিয়ে দুদণ্ড নাচানো যাইতে পারে, কিন্তু তাহাতে আনন্দ নাই। জয়ের গর্ব সেখানে বড়ই ক্ষণস্থায়ী। শানিত ছোড়ার আগার সাহায্যে কচু গাছের ডগা কাটা, ছোড়ার অপমান হয় না তাতে? গদাধর বাবুর কাছে গিয়া চাকরটি কি বলিল। গদাধরকে আঙুল দিয়া তাহার দিকে দেখাইল চাকরটা। এ পর্যন্ত শোভা দেখিল। তাহার বুকের মধ্যে ভীষণ ঢিপ ঢিপ শুরু হইল অকস্মাৎ।
বুকের রক্ত যেন চলকাইয়া ওপরের দিকে উঠিতেছে। ঠিক সেই সময় ডাক পড়িল। গদাধরের সঙ্গে শোভার আর দেখা হইল না সেদিন। ভরমশাই পাটের কাজ ভালোভাবেই চালাইতেছিলেন। আড়তের ক্যাশ হইতে মাসে মাসে টাকা যদি তুলিয়া না লইয়া হইত, তবে ভরমশাইয়ের সুনিপুণ পরিচালনায় আড়তের কোনো ক্ষতি হইত না। কিন্তু গদাধর বরাবর টাকা তুলিয়া আড়তের খাতা শুধু হাওলাতি হিসাবে ভর্তি করিয়া ফেলিলেন। কাজে মন্দা দেখা দিল। কার্তিক মাসের প্রথম নতুন পাট কিনিবার মরশুমে 5,000 টাকা বিভিন্ন মোকামে ছড়ানো ছিল। এইবার সেখান হইতে মাল আনিবার ব্যবস্থা করিতে হয়। সেজন্য ভরমশাই একটা মোটা অর্ডার পাইলেন মিল হইতে। মাল যোগান দিতে পারিলে 2 পয়সা লাভ হইবে, কিন্তু টাকা নাই। ভরমশাই নানা দিকে বহু চেষ্টা করিয়া অকৃতকার্য হইয়া শেষে অনঙ্গর সঙ্গে পরামর্শ করিতে গেলেন। গত 4-5 মাস তিনি অনঙ্গকে জিজ্ঞাসা না করিয়া, তাহার সহিত পরামর্শ না করিয়া কোনো কাজ করেন না। অনঙ্গ যে এত ভালো ব্যবসা বোঝে, ভরমশাই দেখিয়া বিস্মিত হইয়াছেন। বউ ঠাকুরনের প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া উঠিয়াছে। অনঙ্গ শুনিয়া বলিল, তা ব্যাংক থেকে কিছু নেওয়া চলে না? তা হবে না বউ ঠাকুরন, অনেক নেওয়া আছে, আর দেবে না। আপনি মোকাম থেকে পাট আনিয়ে নিন, আর আমার গয়না যা আছে বিক্রি করুন। তোমার যা গয়না এখনো আছে বউ ঠাকুরন, তাতে আর আমি হাত দিতে চাই নে। পাটের ব্যবসা জুয়া খেলা, হেরে গেলে তোমার গয়নাগুলো যাবে। কিন্তু অনঙ্গ শুনিল না। সেও নিতান্ত ভীতু ধরনের মেয়ে নয়। এখন তাহার পিতৃবংশে যদিও কেউ নাই, কেবল এক বখাটে ভাই ছাড়া। একসময় তাহার বাবাও বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসাদারদের দিল আছে তাহার মধ্যে। সে জোর করিয়া গহনা বিক্রয় করাইয়া সেই টাকায় মালের যোগান দিল। কিছু লাভও হইল। যেদিন মিলের চেক ব্যাংকে ভাঙানো হইবে, সেদিন গদাধর আসিয়া 1,000 টাকা চাহিয়া বসিল। তিনি আজকাল বাড়িতে বড় একটা আসেন না। কোথায় রাত কাটান, কিভাবে থাকেন, ভরমশাই বা অনঙ্গ জিজ্ঞাসা করিতে সাহস করে না। এইবার কিন্তু ভরমশাই শক্ত হইয়া বলিলেন, বাবু, এ টাকা বউ ঠাকুরনের গয়না বেচা টাকা। এ টাকা আপনাকে দিতে গেলে তার সঙ্গে পরামর্শ করতে হবে, তার হুকুম ভিন্ন দিতে পারি নে। গদাধর ভ্রু কঞ্চিত করিয়া বলিলেন, দেখুন, আড়ত আমার নামে, আপনার বউ ঠাকুরনের নামে নয়। আমার আড়তে অপরের টাকা খাটে কোন হিসেবে? আগে সে কথা বাবু আপনি গিয়ে তাকে বলুন, আমি এর জবাব দিতে পারবো না। আপনি টাকা দিয়ে দিন, আমার বড় দরকার, পাওনাদারে ছিঁড়ে খাচ্ছে। আমি এখন যাই, কাল সকালে আবার আসব। ভরমশাই অনঙ্গকে গিয়া কথাটা জানাইলেন। অনঙ্গ টাকা দিতে রাজি হইল না। তাহার ও তাহার ছেলেদের দশা কি হইবে, সে কথা স্বামীকে একবারও ভাবিয়া দেখিয়াছেন? এই 1,500 টাকা ভরসা, বাড়ি ভাড়া দিতে হয় না, তাই একরকম সংসার চলিবে কিছুদিন ওই টাকাতে। পরদিন অনঙ্গ দুপুরে কলতলায় মাছ ধুইতেছে। হঠাৎ স্বামীকে বাড়ি ঢুকতে দেখিয়া সে বিস্মিত হইল। গদাধর কাছে আসিয়া বলিলেন, কেমন আছো? অনঙ্গ এক দৃষ্টে স্বামীর মুখের দিকে চাহিলেন। অনেক দিন দেখে নাই, প্রায় 15-16 দিন। স্বামীর স্বাস্থ্য ভালো হইয়াছে। চেহারার গেঁয়ো ভাবটা অনেকদিন হইতেই দূর হইয়াছিল। বেশ চমৎকার চেহারা ফুটিয়াছে। তবুও অভিমানে নিরসতা কণ্ঠে আনিয়া সে বলিল, ভালো থাকি আর না থাকি, তোমার তাতে কি? দেখতে এসেছিলে একদিন, মরে গিয়েছে বাড়ি শুদ্ধ না বেঁচে আছি? তুমি আজকাল বড় রাগ করো।
আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, স্টুডিওতে খাই, স্টুডিওতে শুই, তাই সময় পাইনি। কিন্তু বরমশাইয়ের কাছে রোজ খবর পাচ্ছি ফোনে, রোজ ফোন করি দিতে। বেশ করো, না করলেই বাকি ক্ষতি। তা কার কথা বলছো, তোমার না আমার? দুজনেরই। যাক, এখন কি মনে করে অসময়ে? খাওয়া হয়নি? তা মুখ দেখেই বুঝতে পারছি। ঘরে গিয়ে বসো, আমি মাছ কটা ধুয়ে আসছি। একটু পরে অনঙ্গ ঘরে ঢুকিয়া দেখিল স্বামী ছেলেদের লইয়া গল্প করিতেছেন। অনঙ্গ বলিল, চা খাবে নাকি? রান্নার এখন একটু দেরি আছে কিন্তু। গদাধর ব্যস্ত হইয়া বলিলেন, না না, আমার দেরি হলে চলবে না, চা বরং একটু করে দাও। আর আমি এই এসেছিলাম, মানে যে জন্য, সে আমি শুনেছি। সে হবে না। টাকা তুমি দেবে না অনঙ্গ? লক্ষ্মীটি, বড় বিপদে পড়েছি। একটা মেশিনের কিস্তির টাকা কাল দিতে হবে, নইলে তারা মেশিন উঠিয়ে নিয়ে যাবে। স্টুডিওর কাজ বন্ধ হয়ে যাবে তাহলে। লক্ষ্মীটি, অমন করো না, বড় আশা করে এসেছি অনঙ্গ। গদাধরের চোখে মিনতির দৃষ্টি। অনঙ্গর মন এতটুকু দমিত না বা টলিত না যদি স্বামী হম্বিতম্বি করিত বা রাগ ঝাল দেখাইত। কিন্তু স্বামীর অসহায় মিনতির দৃষ্টি তাহার মতিভ্রম ঘটাইল। সে নিজেকে দৃঢ় রাখিতে পারিল না। গদাধর টাকা আদায় করিয়া চলিয়া গেলেন। এই টাকা দেওয়ার মুহূর্তে দুর্বলতার জন্য অনঙ্গকে পরে যথেষ্ট কষ্ট সহ্য করিতে হইয়াছিল। মাসখানেক পরে আদালতের বেলিফ আসিয়া বাড়ি সিল করিয়া গেল। বন্ধকি বাড়ি, পাছে বেনামি হস্তান্তর হয়, তাই মহাজন ডিক্রির আগেই কোর্ট হইতে আটক রাখিবার ব্যবস্থা করিয়াছেন। গদাধরের অবস্থা যে কত খারাপ হইয়া পড়িয়াছিল বরমশায় তাহা ইদানিং বেশ ভালো করিয়াই জানিতে পারিয়াছিলেন। আড়তের ঠিকানায় বহু পাওনাদার আসিয়া জুটিতে লাগিল। বরমশাই পাকা লোক, তাহাদের ভাগাইয়া দিলেন। এ ফার্মের সঙ্গে ওসব দেনার সম্বন্ধ কি? অনেকে শাসাইয়া চলিয়া গেল। কিন্তু যেদিন খবর পাওয়া গেল যে আদালতের বেলিফ বাড়ি সিল করিবে, সেদিন বরমশাই অনঙ্গকে গিয়া সব খুলিয়া বলিলেন। অনঙ্গ বলিল, আমাদের কি উপায় হবে? একটা ভাড়া বাড়ি দেখি মা ঠাকুরুন, আজ রাতের মধ্যেই দেখি, কাল সেখানে উঠে যাওয়া যাক। না বরমশাই, তার চেয়ে চলুন দেশে ফিরে যাই, সেখানে গেলে আমার মন ভালো থাকবে। তা এই অবস্থায় সেখানে যাবেন বউ ঠাকুরুন? লোকে হাসবে না? হাসুক বরমশাই, আমার স্বামীর, আমার শ্বশুরের ভিটেতে আমি না খেয়ে একবেলা পড়ে থাকলেও আমার কোনো অপমান হবে না। সেখানে সজনে শাক সেদ্ধ করে খেয়েও একদিন চলে যাবে, এখানে তো হবে না। আপনি চলুন দেশে। আগে আমারও তাই মত বউ ঠাকুরুন, আপনার যদি তাতে মন না দমে আজই চলুন না কেন? অনেক দিন পরে অনঙ্গ আবার দেশের বাড়িতে ফিরিল। গত 4 বছরে বর্ষার জল পাইয়া 2খানা ছাদ বসিয়া গিয়াছে। উঠানে ভাট শ্যাওড়ার বন, পাঁচিলে ও কার্নিশে বনমূলা ও চিরচিরের ঝাড়। রোয়াকে ও দেয়ালের গায়ে প্রতিবেশীরা ঘুঁটে দিয়াছে। বাড়ির অবস্থা দেখিয়া অনঙ্গ চোখের জল রাখিতে পারিল না। একটা কুলুঙ্গিতে অনঙ্গ শাশুড়ি লক্ষ্মীর বাটা রাখিতেন। শাশুড়ির নিজের হাতে সিঁদুরের কৌটার পুতুল এখনও কুলুঙ্গির ভেতরে আঁকা। যে খাটে অনঙ্গ নববধূরূপে ফুলশয্যার রাত্রি যাপন করিয়াছিল, সে প্রকাণ্ড সেকেলে কাঁঠাল কাঠের তক্তপোশখানা উইয়ে খাওয়া অবস্থায় এখনও বর্তমান। বাড়ি আসিয়া নামিবার কিছু পরে পাশের বাড়ির বড় তরফের কর্ত্রী ঠাকুরুন এ বাড়ি দেখিতে আসিলেন। অনঙ্গ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, ভালো আছো দিদি? বট ঠাকুর ভালো? ছেলেপিলের সব ভালো? হ্যাঁ হ্যাঁ, তা সব একরকম।
কিন্তু বড্ড রোগা হয়ে গেছিস ছোট বউ। আহা, শচীনের কাছে শুনলুম তার ঠাকুরপো যে কলকাতায় গিয়ে এরকম করে উচ্চুন্নে যাবে, তাকে জানতো বলো তো? শুনলাম নাকি এক মাগি নাচওয়ালি নাকি ওই বলে আজকাল, তাকে নিয়ে নাকি ঢলাঢলি। কাণ্ড বল দেখি, একেবারে পথে বসিয়ে দিলে তোদের ছোট বউ। কিচ্ছু নেই, বাড়িখানা পর্যন্ত বিক্রি হয়ে গেল গো। আহা গো। অনঙ্গর চিত্ত জ্বলিয়া গেল বউ ঠাকুরনের কথার ধরনে। সহানুভূতি দেখাইবার ছুতোয় আসিয়া এ এক প্রকার গায়ের ঝাল ছাড়া আর কি। বড় তরফ যখন যে গরিব সে গরিবই থাকিল, ছোট তরফের তখন অত বাড়িয়া কলকাতার বাড়ি কেনা, আরও তো ছবি তুলিবার কোম্পানি খোলা, এসব কেন? কথায় বলে, অতবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। এখন কেমন? অনঙ্গ ঝগড়াটে স্বভাবের মেয়ে কোনো দিনই নয়। ভগবান যখন 5 জনকে দেখিতে দিয়াছেন, দেখুক। কলকাতার বাড়ির জন্য ডবল পালঙ্ক, কয়েকখানা সোফা ও একখানা বড় কাঁচ বসানো আলমারি অনঙ্গ শখ করিয়া কিনিয়াছিল। এত কষ্টের মধ্যেও সেগুলি সে বেচিয়া বা ফেলিয়া আসিতে পারে নাই, সঙ্গে করিয়া আনিয়াছে। গত সুখের দিনের স্মৃতিচিহ্ন এগুলি। অনঙ্গ এখনকার ঘরে সাজাইয়া রাখিয়াছে। বড় বউ সেগুলি দেখিয়া বলিল, তা এসব আর এখন কি হবে ছোট বউ? বিক্রি করে দিয়ে এলে তবু 2 দিন চলতো এই টাকায়। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়, বুঝলি? তা বলিস তো, খাট আলমারির খদ্দের দেখি বল। ও মুখুজ্জিদের গিন্নি বলেছিল একখানা খাট ওর দরকার। অনঙ্গ বলিল, আচ্ছা দিদি, আমি তোমায় জানাবো দরকার বুঝে। এনেছি যখন এখন থাকুক, জায়গার তো অভাব নেই রাখবার, কারো ঘাড়েও চেপে নেই। দিন যা হোক এক প্রকার কাটিতে লাগিল। অনঙ্গর মনে কিন্তু বড় দুঃখ। স্বামী তাহার পর হইয়া গেল। এত কষ্টেরও পরের টিটকিরির মধ্যে যদি স্বামী সে কাছে পাইত, এসব দুঃখ কষ্টকে সে আমল দিত না। পুরনো বাড়ির কার্নিশের ফাঁকে গোলা পায়রার ঝাঁক আর পুরনো দিনের মতো ডানা ঝটপট করে না। সুখের পায়রা অন্য কোনো সুখী গৃহস্থের বাড়ি চলিয়া গিয়াছে। তাহার পরিবর্তে বাড়ির আনাচে কানাচে রাত্রিবেলা প্যাঁচার কর্কশ সুর শোনা যায় রাত দুপুরে। আমড়া গাছের মাথায় চাঁদ উঠে। একা একা ছেলে দুটি লইয়া এই শত স্মৃতিভরা বাড়িতে থাকিতে তাহার বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। প্রতিদিন কলকাতা হইতে আনা সেই পালঙ্কে শুইবার সময়। রাত্রি নির্জন, বাড়িটা ফাঁকা, কেউ কোথাও নেই আজ। দিনের বেলায় তবু কাজ লইয়া ভুলিয়া থাকা যায়। রাতেই নির্জনতা যখন বুকে চাপিয়া বসে, তাহার বুক হু হু করে। শত্রু হাসাইবার ভয়ে সে কান্নার বেগ দিন মানে চাপিয়া রাখিতে হয়। রাতে আর তাহা বাদ মানে না। হাতে বিশেষ পয়সা নাই। ভরমহাশয়ের সাহায্যে সে ছোটোখাটো খুচরা ব্যবসা চালাইতে লাগিল। মূলধন নাই। হাটবারে রাস্তার ধারে পাটের ফেটি কিনিয়া কোনো দিন 1 মণ, কোনো দিন বা কিছু বেশি মাল কৃষ্ণদায়ের আড়তে বিক্রি করিয়া নগদ 8 আনা কি 12 আনা লাভ হয়। হাত খরচটা একরূপ চলিয়া যায় তাহা হইতে। মূলধনের অভাবে বেশি পরিমাণে খরিদ বিক্রি করা চলিল না। দুর্দিনের বন্ধু ভরমশাই অনেক চেষ্টা করিয়াও কোনো বেশি পুঁজি জমাইতে পারিল না। একদিন নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ সন্তুষ্ট ছিল না নির্মলের ওপর, তবুও জিজ্ঞাসা করিল, তা ওর খবর কিছু জানো ঠাকুরপো? কলকাতাতেই আছে, শচীনের কাছে শুনেছি। তা তুমি জানো ঠিকানা ঠাকুরপো? বাড়িতে একবার আসতে বলো না ওকে। যা হবার হয়েছে, তা ভেবে আর কি হবে বলো। বাড়িতে এসে বসুন, আমি চালাবো, ওকে কিছু করতে হবে না।
পাগল হয়েছে বৌদি? গদাধরদাকে চেনো না? বলে মারি তো হাতি, লুটি তো ভাণ্ডার। সে এসে বসে তোমার ওই পাটের ফেটির ব্যবসা করবে? তাছাড়া তার এখনো রাজ্যের দেনা, কলকাতা ছেড়ে আসবার জো নেই। কত টাকা দেনা ঠাকুরপো? সে অনেক, নালিশ হয়েছে 3-4টে, জেলে যেতে না হয়। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, হ্যাঁ বলো কি ঠাকুরপো, হ্যাঁ এত দেনা হলো কি করে? ছবি চললো না বুঝি? সে তো নানা গোলমাল। যে মেয়েটির ওপর ভরসা করে ছবি তৈরি করা হচ্ছিল, তার হয়ে গেল বিয়ে। সে আর ছবিতে নামলো না, অন্য একটি মেয়েকে দিয়ে সে পাঠ করানো হতে লাগলো। ছবি একরকম হয়ে গেল, কিন্তু সকলেই জেনে গিয়েছে যে রেখা দেবী, মানে যে মেয়েটি ছবিতে শেষ পর্যন্ত নেই, ছবি তেমন জোর চলবে না। গদাধর বড্ড ভুল করলে। একটি খুব নামজাদা অভিনেত্রী ইচ্ছে করে ছবিতে নামতে চেয়েছিল, তা গদাধর তাকে নেননি, শচীনের মুখে শুনলাম। কেন? তা কি করে বলবো, বোধহয় মন কষাকষি হয়েছিল। তা আগে থেকে জানা ছিল না নাকি তার? নির্মল হাসিয়া বলিল, খুব। কেন, তুমি কিছু জানো না বউ ঠাকুরুন? তার কাছে গদাধর তো অনেক টাকা ধার করেছিল। সেও তো একজন বড় পাওনাদার, তার নাম হলো শোভারানী। আমি শচীনের কাছে শুনেছি, বড়মশাই একবার সে দেনার সম্পর্কে মেয়েটির বাড়ি গিয়েছিলেন। তারপর কি হলো ঠাকুরপো? টাকা কি কেউ ছাড়ে? সেও নালিশ করেছে শুনেছি, তারও তো রাগ আছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অনঙ্গ বলিল, হ্যাঁ এত কথা তো জানি না ঠাকুরপো, আমাকে কেউ বলেনি। আমি না হয় গয়না বেচে তার দেনা শোধ করতাম। সে অনেক টাকা বউ ঠাকুরুন, তোমার গয়না ইদানিং যা ছিল তা বেচে অত টাকা কোথা থেকে পাবে? সে শুনেছি 1,000-4,000-5,000 টাকা। হোগে যত টাকা। তুমি একটা কাজ করো ঠাকুরপো, তুমি তাকে যে করে পারো একবার এখানে এনে দাও। অনেক দিন দেখিনি তাকে। আমার মনে যে কি হচ্ছে সে শুধু আমিই বলতে পারি। এই উপকারটা করো আমার ঠাকুরপো, দেনা আমি যে করে হোক মিটিয়ে দেব, জমি জায়গা বেচে হোক শোধ করে দেব। আমি নিজে এখন ব্যবসা বুঝি, করছিও। নির্মল হাসিয়া বলিল, তুমি জানো না বৌদি, তোমার ধারণাও নেই। তুমি যা ভাবছো তা নয়। দেনা 20,000-এর কিছু কম নয়। সে তুমি তোমার ওই সামান্য ব্যবসা করেও শোধ করতে পারবে না, আর জায়গা জমি বেচেও পারবে না। তাহলে কি হবে ঠাকুরপো? কি যে হবে কিছুই বুঝতে পারছি নে, আর কিছুদিন না গেলে। নির্মল চলিয়া গেল। অনঙ্গ বসিয়া বসিয়া কত কি ভাবিল। সেদিন আর তাহার মুখে ভাত উঠিল না। ভরমশাইকে ডাকাইয়া পরামর্শ করিতে বসিল। ভরমশাই পাকা বিষয়ী লোক, সব শুনিয়া বলিলেন, তা এর তো কোনো কুল কিনারে পাচ্ছি না বউ ঠাকুরুন। আপনার কাছে এখন কত টাকা আছে? অনঙ্গর মুখের দিকে চাহিয়া ভরমশাই হাসিয়া বলিলেন, সে আন্দাজ 100-2-2.5। তা কি করতে চান বউ ঠাকুরুন? ওতে বাবুর দেনা শোধ করা যাবে না। তা আপনি একবার কলকাতায় যান ভরমশাই, নির্মল ঠাকুরপো বলছিল তার নাকি দেনার দায়ে জেল হবে। হ্যাঁ একবার আপনি নিজের চোখে দেখে আসুন ভরমশাই। আমি যে স্থির থাকতে পারছি না একেবারে। এ কথা শুনে কি আমার মুখে ভাতের দলা ওঠে? আপনি আজ কি কাল সকালেই যান একবার। তা তো আজ তো হবে না বউ ঠাকুরুন, আজ হাটবার। টাকা 50 হাতে আছে, ওই টাকার ওবেলা পাট কিনতে হবে। যা হয় 2 পয়সা তো ওই থেকেই আসছে। পরদিন সকালে অনঙ্গ এক প্রকার জোর করিয়া ভরমশাইকে কলকাতায় পাঠাইয়া দিল। সঙ্গে দিল একখানা লম্বা চিঠি আর 100টা টাকা। ভরমশাই টাকা দিতে বারণ করিয়া দিলেন, ইহা শুধু সংসার খরচের টাকা নয়, এই যে সামান্য ব্যবসায়ের ওপর কষ্টে শিষ্টে যা হোক একরকম চলিতেছে, এই টাকা সেই ব্যবসার মূলধনের একটা অংশও বটে।
অনঙ্গ শুনিল না। তিনি বিপদের মধ্যে আছেন, যদি তার কোনো দরকারে লাগে। ভরমশাই শটাং গিয়া শোভারানীর বাড়ি উঠিলেন। চাকরের নিকট সন্ধান লইয়া জানিলেন গদাধরবাবু বহুদিন যাবৎ এখানে আসেন না। মাইজি এখন স্টুডিওতে, এই সময় তিনি বাড়ি থাকেন না কোনো দিন। শচীনের কাছে সন্ধান মিলিল। দক্ষিণ কলকাতার একটা মেষের বাড়ির ক্ষুদ্র ঘরে কেওড়া কাঠের তক্ত বসে বসিয়া মণি বিড়ি খাইতেছে। এই অবস্থায় ভরমশাই গিয়া পৌঁছলেন। গদাধর আশ্চর্য হইয়া বলিলেন, কি খবর ভরমশাই যে? আমার ঠিকানা পেলেন কোথায়? আগে প্রণাম হই বাবু, বলিয়াই ভরমশাই কাঁদিয়া ফেলিলেন। আরে আরে, বসুন বসুন, কি হয়েছে? ছি ছি। চোখের জল মুছিতে মুছিতে ভরমশাই বলিলেন, বাবু আপনি বাড়ি চলুন। বাড়ি যাওয়ার জো নেই ভরমশাই, সেসব অনেক কথা, সকল কথা শোনারও দরকার নেই। আমার এখন বাড়ি যাওয়া হবে না। এদিকে যে বউ ঠাকুরুন কেঁদে কেটে, তা কি আর করব বলুন? এখন আর আমার যাওয়ার উপায় নেই। বসুন, ঠান্ডা হন, খাওয়া দাওয়া করুন এখানে এবেলা। বাবু একটা কথা বলবো। কি বলুন? আপনাকে সংসারের ভার নিতে হবে না, আমি ফেটিপাটের কেনাবেচা করে এরকম যা হয় চালাচ্ছি। আপনি গিয়ে শুধু বাড়িতে বসে থাকবেন। গদাধর হাসিয়া বলিল, ভরমশাই এখন আমার গায়ে গেলে যদি চলতো আমি যেতুম, কিন্তু আমার সঙ্গে সঙ্গে সমন জারি করতে পেয়ারা ছুটবে দেশের বাড়িতে, আর বড় তরফের ওরা হাসাহাসি করবে, সেসব আর হবে না। তাছাড়া আমি আবার একটা কিছু করার চেষ্টায় আছি। ভরমশাই বলিলেন, আপনার জন্য বউ ঠাকুরুন কিছু পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আছে। ভরমশাই দেখিয়া একটু আশ্চর্য হইলেন যে মনিব টাকার কথা শুনিয়া বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করিলেন না। নিষ্প্রিয়ভাবে বলিলেন, কত? আগে 50 টাকা। ওতে কি হবে ভরমশাই, আমায় 1000 তিনেক টাকা কোনো রকমে তুলে দিতে পারেন এখন, তাহলে কাজের খানিকটা অন্তত মীমাংসা হয়। আগে না বাবু, সে সম্ভব হবে না। ফেটি পাট বিক্রি ফি ভাটে 60-70, বড়জোর 100 টাকা। তাই গণেশকুণ্ডুর আড়তে বিক্রি করে কোনো হাটে 5, কোনো হাটে 4, এই লাভ। এতেই তো বউ ঠাকুরনকে সংসার চালাতে হচ্ছে, তারই পুঁজি। তিনি যে এই 50 টাকা দিয়েছেন, তার সেই পুঁজি ভেঙে আমায় বললেন, বাবুর কষ্ট হচ্ছে ভরমশাই, আপনি গিয়ে টাকাটা দিয়ে আসুন। অমন লক্ষ্মীমন্ত মেয়ে। গদাধর অসহিষ্ণুভাবে বলিলেন, আচ্ছা আচ্ছা থাক, আপনি এ টাকা দিয়েই যান আমায়, অন্তত যে কদিন জেলের বাইরে থাকা যায়, মেষ খরচটা চলে যাবে। জেলের কথা শুনিয়া ভরমশাই রীতিমতো ভয় পাইয়া গেলেন। মনিব জেলে যাইবার পথে উঠিয়াছেন, সে কেমন কথা? এ কথা শুনিলে বউ ঠাকুরন কি স্থির থাকিতে পারিবেন? এই মেষে ছুটিয়া আসিবেন দেখা করিতে হয়তো। সুতরাং এ কথা সেখানে গিয়ে উত্থাপন না করাই ভালো। 3000 টাকা জোগাড় করিতে না পারিলে যদি জেলে যাওয়ার মীমাংসা না হয়, তবে চুপ করিয়া থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ সে টাকা কোনো রকমেই এখন সংগ্রহ করা যাইতে পারে না। 50টি টাকা গুনিয়া মনিবের হাতে দিয়া ভরমশাই বিদায় লইলেন। দেশে পৌঁছতে পরদিন সকাল হইয়া গেল। অনঙ্গ ছুটে আসিয়া বলিল, কিরকম দেখলেন ভরমশাই? দেখা হলো? ওর শরীর ভালো আছে? কবে ফিরবেন উনি বললেন? বলছি বউ ঠাকুরুন, আগে আমায় একটু চা যদি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। বলুন না, উনি কেমন আছেন? দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়েছে, উনি ভালোই আছেন।
তা আছেন কোথায়? টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আছেন একটা কোন মেসের বাড়িতে। দিব্যি আছেন একটা ঘর। আমায় যেতেই খুব খাতির। বেশ চেহারা হয়েছে। এ পর্যন্ত শুনিয়াই অনঙ্গ খুশিতে গলিয়া গিয়া বলিল, আচ্ছা বসুন, আমি এসে সব শুনছি। আগে চা করে আনি আপনার জন্যে। ভরমশাই ডাকিয়া বলিলেন, আর হ্যাঁ বৌমা, এই কিছু বিস্কুট আর লেবেন জুস খোকাদের জন্য, এটা রাখো। কিছুক্ষণ পর অনঙ্গ চা আনিয়া রাখিল, তার সঙ্গে এক বাটি মুড়ি। সে হঠাৎ বন্য হরিণীর ন্যায় চঞ্চল ও উত্তেজিত হইয়া উঠিয়াছে। হাতে পায়ে বল ও মনে নতুন উৎসাহ পাইয়াছে। ভরমশাই সব বুঝিলেন। বুঝিয়া এক মনে চা ও মুড়ি চালাইতে লাগিলেন। হ্যাঁ, তারপর বলুন ভরমশাই। তারপর তো সেই মেসের বাড়িতে গিয়ে উঠলাম। মেসের বাড়িতে গিয়ে উঠলেন কেন? চেহারার কথা বলছিলেন না, মানে শরীরটা? হ্যাঁ হ্যাঁ, সে সুন্দর চেহারা হয়েছে। কলকাতায় থাকা, তারপর আজকাল একটু অবস্থা ফিরতির দিকে যাচ্ছে আমায় বললেন। মানে একটু ফুর্তি দেখা দিয়েছে কি না। তা আপনি টাকা দিয়ে এলেন তো? ভরমশাই আতময়লা কোটের সুবৃহৎ ঝোলা সদৃশ্য পকেট হাতড়াইতে হাতড়াইতে বলিলেন, হ্যাঁ হ্যাঁ মা ঠাকুরুন, ভালো কথা। তা সব টাকা তিনি নিলেন না, 50টি টাকা নিয়ে বললেন এখন আর দরকার নেই, বাড়িতে তো টানাটানি যাচ্ছে। তা সেই বাকি টাকাটা উনি খামের মধ্যে করে আমাকে দিয়ে দিলেন। কথাটা শুনিয়া অনঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলিল। স্বামী যখন টাকা ফিরাইয়া দিয়েছেন, তখন নিশ্চয়ই তার অবস্থা ভালোর দিকে যাইতেছে। বাঁচা গেল। লোকে কত কি বলে, তাহা শুনিয়া তাহার যেন পেটের মধ্যে হাত পা ঢুকিয়া যায়। মা সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া চাহিয়াছেন এতদিন পরে। সে একটু সলজ্জ কণ্ঠে বলিল, আচ্ছা, মানে আমাদের, মানে আমার কথা কিছু কেমন আছি টাছি? ভরমশাই তার মুখের কথা যেন লুফিয়া লইয়া বলিলেন, ওই দেখো, বুড়ো মানুষ বলে ভুলে গিয়েছে। সে কত কথা অনেকক্ষণ ধরে বললেন তোমাদের কথা বউ ঠাকুরুন, তোমার সম্বন্ধেও। হো, কি বললেন? নিজের অজ্ঞাত স্বরে তাহার কণ্ঠে উৎসুক কৌতূহলের সুর আসিয়া গেল। ভরমশাই মৃদু মৃদু হাসি মুখে বলিলেন, এই সব কথা বললেন মা, একা ওখানে থেকে মনে শান্তি নেই তার। অথচ এই সময়টা দেশে আসতে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে কি না। তোমার কথা কতক্ষণ ধরে বললেন। আসবার সময় ওই বিস্কুট লেমন জুস তো তিনি কিনে দিলেন। তা আপনাকে শিয়ালদা স্টেশনে উঠিয়ে দিয়ে গেলেন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, উঠিয়ে দিয়ে গেলেন তো, সেখানেও তোমার কথা বললেন। অনঙ্গ অন্যদিকে মুখ ফিরাইয়া চোখের জল গোপন করিল। ভরমশাই চলিয়া আসিলেন। এভাবে বেশিক্ষণ চালানো সম্ভব নয়, হয়তোবা কোথায় ধরা পড়িয়া যাইবেন। বউ ঠাকুরনের বুদ্ধির ওপর তার শ্রদ্ধা আছে। তবে স্বামীর ব্যাপারে লইয়া কথাবার্তা উঠিলে বউ ঠাকুরন সহজেই ভুলিয়া যান, এই রক্ষা। ভরমশাই কি সাধে মনিবকে বাকি 50 টাকা দেন নাই? বউ ঠাকুরন বা ছেলেদের কথা তো একবারও লোকে জিজ্ঞাসা করে? এতদিন পরে যখন অমন সতীলক্ষ্মী স্ত্রী ছেলেরা বাড়িতে, তাহাদের সম্বন্ধে একটা কথা নয়। সেখানে ভরমশাই দিতে যাবেন টাকা, তা তিনি কখনো দেবেন না। শরৎকাল চলিয়া গেল, আবার হেমন্ত আসিল। এই দীর্ঘ সময়ের মধ্যে অনঙ্গ প্রতিদিনই আশা করিয়াছে স্বামী হঠাৎ আজ হয়তো আসিয়া পড়িবেন, কিন্তু তার সে আশা পূর্ণ হয় নাই। ভরমশাই আসিয়া বলিলেন, বউ ঠাকুরুন, টাকা দিতে হবে। কত ভরমশাই? 36 টাকা দাও আজ, পাট আর আসছে না হাটে, ওতেই কাজ চলে যাবে। সন্ধ্যাবেলা লাভের 2-3 টাকা সুদ টাকাটা আবার ফিরাইয়া দিয়া যান। একদিন শশী বাগদিনী অনঙ্গকে পরামর্শ দিল,
হলুদের গুঁড়ার ব্যবসা করিতে। উহাতে খুব লাভ। আস্ত হলুদ বাজার হইতে কিনিয়া বাগদিপাড়ায় দিলে তাহাদের ঢেকিতে তাহারাই ফুটিয়া দিবে। মজুরি বাদেও যাহা থাকে তাহা অনঙ্গ হিসাব করিয়া দেখিল, নিতান্ত মন্দ নয়। আজকাল সে ব্যবসা বুঝিতে পারে, ব্যবসা বুদ্ধি খুলিয়া গিয়াছে। ভরমশাইকে কথাটা বলিতে তিনি হাসিয়া উড়াইয়া দিলেন। গুঁড়ো হলুদের আবার ব্যবসা? অনঙ্গ বলিল, না ভরমশাই, আমি হিসেব করে দেখেছি। আপনি আমায় হলুদ কিনে দিন দেখি, আমি বাগদিপাড়া থেকে কুটিয়ে আনি। 2-3 বার হলুদের গুঁড়া কেনাবেচা করিয়া দেখা গেল পাটের খুচরো কেনাবেচার চেয়েও ইহাতে লাভের অঙ্ক বেশি। আরেকটা সুবিধা, এই ব্যবসা 12 মাস চলিবে। বৌঠাকুরনের বুদ্ধির ওপর ভরমশায়ের শ্রদ্ধা জন্মাইল। টাকা বসিয়া থাকে না। অনঙ্গ নানা বুদ্ধি করিয়া এটা ওটার ব্যবসায় খাটাইয়া যতই সামান্য হোক তবুও কিছু কিছু আয় করে। কিন্তু বর্ষার শেষে ম্যালেরিয়া নিজ মূর্তি ধরিয়াছে। অনঙ্গ একদিন জ্বরে পড়িল। জ্বর লইয়াই গৃহকর্ম করিয়া রাতের দিকে জ্বর বেশ বাড়িল। আগাগোড়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িল বিছানায়। উঠিবার শক্তি নাই। অত বড় বাড়ি, কেউ কোথাও নাই। কেবল এই ঘরখানিতে সে আর তাহার 2টি ছেলে মেয়ে। বড় খোকা 8 বছরে পড়িয়াছে। সে বলিল, মা, আমাকে বেলা ভাত দেবে কে? অনঙ্গ জ্বরের ঘোরে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। সে প্রথমটা কোনো উত্তর দিল না। পরে বিরক্ত হইয়া ছেলেকে বকিয়া উঠিল। খোকা কাঁদিতে লাগিল। অনঙ্গ আরও বকিয়া বলিল, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না বলছি খোকা। খাবি কি তা আমি কি বলবো? আপদগুলো মরেও না যে আমার হাড় জুড়োয়। তোদের মানুষ করছে কে শুনি? কে ঝক্কি পোয়ায়? যা, বাসি ভাত হাঁড়িতে আছে, বেড়ে নে। পরদিন ভরমশাই আসিয়া দেখিলেন ছেলে 2টি রান্নাঘরের সামনে ভাতের হাঁড়ি বাহির করিয়া একটা থালায় তাহা হইতে 1 রাশ পান্ত ভাত ঢালিয়া এঁটো হাতে সমস্ত মাখামাখি করিয়া ভাত খাইতেছে। অনঙ্গ আবার একটু সূচিবায়গ্রস্ত হইয়া উঠিয়াছে আজকাল। তাহার বাড়িতে কি কাণ্ড! ছেলে 2টো এঁটো হাতে রান্নার হাঁড়ি লইয়া ভাত তুলিয়া খাইতেছে কিরকম। আশ্চর্য হইয়া ভরমশাই জিজ্ঞাসা করিলেন, এ কি খোকা, কি হচ্ছে? মা কোথায়? খোকা ভরমশাইকে দেখিয়া অপ্রতিভ হইয়া ভাতের দলা তুলিতে গিয়া হাত গুটাইয়াছিল। মুখের দুপাশের ভাত ক্ষিপ্রহস্তে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়া বলিল, মার জ্বর, আমরা কাল রাতে কিছু খাইনি, তাই পলুকে ভাত বেড়ে দিচ্ছি। মা কাল বলেছিল হাঁড়ি থেকে নিয়ে খেতে। সে এমন ভাব দেখাইল যে শুধু ছোট ভাইয়ের খুন্নিবৃত্তির জন্য তাহার এই নিঃস্বার্থ প্রচেষ্টা। তাহার খাওয়ার ওপর বিশেষ কোনো স্পৃহা নেই। বলো কি খোকা, জ্বর তোমার মায়ের, তা কোথায় তিনি? খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, বিছানায় শুয়ে, কথা বলছে না কিছু। এত করে বললাম আমি নুন পাড়তে পারি নে, পুলুকে দিয়ে দেব, তা মা কিছু বললেই না। ভরমশাই ভীত হইয়া ঘরের মধ্যে গিয়া উকি মারিলেন। অনঙ্গ জ্বরের ঘোরে অভিভূত অবস্থায় পড়িয়া আছে। তাহার কোনো সাড়া সংজ্ঞা নেই। লেপখানা গা হইতে খুলিয়া একদিকে বিছানার বাহিরে অর্ধেক ঝুলিতেছে। ভরমশাই ডাকিলেন, ও বউ ঠাকুরুন, বউ ঠাকুরুন। অনঙ্গ কোনো সাড়া দিল না। কি সর্বনাশ, এমন কাণ্ড হয়েছে তা কি জানি? ও বউ ঠাকুরুন। 2-3 বার ডাকাডাকি করার পর অনঙ্গ জ্বরের ঘোরে করিয়া সাড়া দিল। সে সাড়ার কোনো অর্থ নেই। তাহা অচেতন মনের বহুদিন ব্যাপী অভ্যাসের প্রতিক্রিয়া মাত্র। তাহার পেছনে বুদ্ধি নাই, চৈতন্য নাই। ভরমশাই ছুটিয়া গিয়া গিরিশ ডাক্তারকে ডাকিয়া আনাইলেন। ডাক্তার দেখিয়া বলিল,
কোনো চিন্তা নাই, সাধারণ ম্যালেরিয়া জ্বর, তবে একটু সাবধানে রাখা দরকার। বরমশাই নিজের স্ত্রী বহুদিন পরলোকগত, এক বিধবা ভাইজি থাকে বাড়িতে। তাহাকে আনাইয়া সেবা শুশ্রূষার ব্যবস্থা করিলেন। প্রতিবেশীরা বিশেষ কেহ উকি মারিল না। 14-15 দিন পরে অনঙ্গ সারিয়া উঠিয়া রোগ জীর্ণ মুখে পথ্য করিল, কিন্তু তখন সে অত্যন্ত দুর্বল, উঠে দাঁড়াইবার ক্ষমতা নাই। বরমশাই এতদিন জিজ্ঞাসা করিবার অবকাশ পান নাই। আজ জিজ্ঞাসা করিলেন, বউ ঠাকুরুন, টাকা কোথায়? টাকা? টাকা তো সিন্ধুকে আছে। চাবিটা দাও বউ ঠাকুরুন, দেখি। এদিক ওদিক খুঁজিয়া চাবি পাওয়া গেল না। বালিশের তলায় তো থাকিত, কোথায় আর যাইবে? এখানে কোথাও আছে। সব জায়গায় তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হইল। অবশেষে কামার ডাকাইয়া তালা ভাঙিয়া দেখা গেল সিন্ধুকে কিছুই নাই। টাকা তো নাই, উপরন্তু অনঙ্গর হাতে দুগাছা সোনা বাঁধানো হাতির দাঁতের চুড়ি ছিল, তাহাও উবিয়া গিয়াছে। আর গিয়াছে গদাধরের পিতামহের আমলে সোনার তৈরি ক্ষুদ্র একটি শীতলা মূর্তি। ক্ষুদ্র হইলেও প্রায় 6-7 ভরি ওজনের সোনা ছিল মূর্তিটাতে। বহু কষ্টে অর্জিত অর্থের সঙ্গে শীতলা মূর্তির অন্তর্ধানে নানা অমঙ্গল আশঙ্কায় অনঙ্গ মাথা ঠুকিতে লাগিল। বড়মশাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আজ 1 বছরের ওপর কষ্টে সঞ্চয় করা যৎসামান্য পুঁজি যাহা ছিল, কোনো রকমে তাহাতে হাত ফেরতা খুচরা ব্যবসা চালাইয়া সংসার যাত্রা নির্বাহ হইতেছিল। অবলম্বনহীন সম্পূর্ণ অসহায় অবস্থায় এখন ইহাদের কি উপায় দাঁড়াইবে? বড়মশাই জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে কে আসত? অনঙ্গ বিশেষ কিছু জানে না, তাহার মনেও নাই। জ্বরের ঘোরে সে রোগের প্রথম দিকে অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকিত। কে আসিয়াছে গিয়াছে তাহার খেয়াল ছিল না। প্রতিবেশিনীরা মাঝে মাঝে তাহাকে দেখিতে আসিত। শচীনের মা একদিন না দুদিন আসিয়াছিল, স্বর্ণগোয়ালিনী একদিন আসিয়াছিল মনে আছে, আর আসিয়াছিল মুখুজ্জে গিন্নি। তবে ইহাদেরই বেশিরভাগই অশুচি হইবার ভয়ে রোগিণীর ঘরের মধ্যে ঢোকেন নাই। দৌড়ে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিয়া ডিঙাইয়া ডিঙাইয়া উঠান পার হইয়া গিয়াছিলেন। ইহার একটি ন্যায্য কারণ যে না ছিল তা নয়। বাড়ির ছেলে দুটি মায়ের শাসন দৃষ্টি শিথিল হইবায় মনের আনন্দে যেখানে সেখানে ভাত ছড়াইয়াছে, এঁটো থালা বাসন রাখিয়াছে, যাহা খুশি তাহাই করিয়াছে। সেখানে কোনো জাতি জন্মবিশিষ্ট হিন্দু ঘরের মেয়ে করিয়া নির্বিকার মনে বিচরণ করিতে পারে। চুরির কোনো হদিশ মিলিল না। উপরন্তু অনঙ্গ বলিল, বড়মশাই, যা গিয়েছে গিয়েছে, আপনি আর কাউকে বলবেন না চুরির কথা। শত্রু হাসবে, সে বড় খারাপ হবে। উনি শত্রু হাসবার ভয়ে আজ পর্যন্ত গায়ে ফিরলেন না, আর আমি সামান্য টাকার জন্য শত্রু হাসাবো? তিনি এত ক্ষতি সহ্য করতে পারেন, আর আমি এইটুকু পারবো না বড়মশাই। সুতরাং ব্যাপার মিটিয়া গেল। বড়মশাই কলকাতায় মেসের ঠিকানায় 2-3 খানা চিঠি দিয়া কোনো উত্তর পাইলেন না। অবশেষে সব কথা খুলিয়া লিখিয়া একখানি রেজিস্ট্রি চিঠি দিলেন। চিঠি ফেরত আসিল। তাহার উপর কৈফিয়ত লেখা, মালিক এই ঠিকানায় নাই। অনঙ্গর হাতে 2 কাছা সোনা বাঁধানো শাঁখা ছিল। খুলিয়া তাহাই সে বিক্রয় করিতে দিল। সেই যৎসামান্য পুঁজিতে হলুদের গুঁড়ার ব্যবসা করিয়া কোনো হাটে 12 আনা, কোনো হাটে বা কিছু বেশি আসিতে লাগিল। অকুল সমুদ্রে সামান্য একটা ভেলা হয়তো, কিন্তু জাহাজ যেখানে মিলিতেছে না সেখানে ভেলার মূল্য কি কিছু কম?
অনঙ্গ এখনো পায়ে বল পায় নাই। কোনো ক্রমে রান্নাঘরে বসিয়া দুটি রান্না করে। ছেলে দুটিকে খাওয়াইয়া নিজে খাইয়া রোয়াকের এক প্রান্তে মাদুর পাতিয়া রৌদ্রে শুইয়া থাকে। কোনোদিন বা একটু ঘুমায়। দুবেলা রান্না হয় না, হাঁড়িতে ওবেলার জন্য ভাত তরকারি থাকে। সন্ধ্যের পর ছেলেমেয়েরা খায়। একটু চুপ করিয়া শুইয়া দেখে ধীরে ধীরে উঠানের আতা গাছটার লম্বা ছায়া ফেলিতেছে দোরের কাছে। পাঁচিলের কাছে আমরুল শাকের জঙ্গলে একটি প্রজাপতি ঘুরিতেছে। খোকার বাজনার টিনটা কুয়াতলায় গড়াগড়ি যাইতেছে। পাশের জমিতে শচীনের শাওড়াতলি আম গাছটার মগ ডালের দিকে রোদ উঠিতেছে ক্রমশ। নাইবার চাতালে কত বর্ষায় বন বিছুটির গাছ গজাইয়াছে। অনেকদিন আগে কদাধর কুয়াতলায় বসিয়া স্নানের জন্য শখ করিয়া একটি জল চৌকি গড়াইয়াছিল। সেখানা একখানা পা ভাঙা অবস্থায় কাঠ রাখিবার চালা ঘরের সামনে চিত হইয়া পড়িয়া আছে। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। বড় খোকাকে ডাকিয়া বলিল, হ্যাঁ রে, ওই চৌকিখানা ওখানে অমন করে কে ফেলেছে রে? খোকা এদিক ওদিক চাহিতে চাহিতে জল চৌকিখানা দেখিতে পাইল। বলিল, আমি জানি না তো মা, আমি ফেলিনি। সে যেই ফেলুক, তুই নিয়ে এসে দালানের কোণে রেখে দে, কেউ না ওতে হাত দেয়। তারপর সে আবার দুর্বলভাবে বালিশে ঢলিয়া পড়ে। মনেও বল নাই, হাতে পায়েও জোর নাই যেন। তার ভালো লাগে না, একা একা এই বাড়িতে যে থাকিতে পারে না। জীবন যেন তার বোঝা হইয়া পড়িয়াছে। বিশেষ করে এই শীতের সন্ধ্যাবেলা মনের মধ্যে কেমন হু হু করে। সম্পূর্ণ নিঃসঙ্গ, কেহ নাই যে একটি কথা বলিয়া আদর করে, মুখের দিকে চায়। কত কথা মনে পড়ে। এমন শীতের কত লম্বা রোদ শাওড়াতলি আম গাছটার মগ ডালে উঠিয়া গিয়াছে আজ 14 বছর ধরিয়া। 14 বছর আগে এমনি এক শীতের মধ্যাহ্নে সে নববধূরূপে এই গৃহে প্রথম প্রবেশ করে। এই অতি পরিচিত ঠান্ডা রোদ মাখানো আম গাছটার দিকে চাহিলে কত ভালো দিনের কথা মনে পড়ে। কত আনন্দ ভরা শীতের সন্ধ্যার স্মৃতিতে হৃদয় ব্যথায় টনটন করিয়া ওঠে। চিরকাল কি এমনি কাটিবে? মা মঙ্গলচণ্ডী কি মুখ তুলিয়া চাহিবেন না? ভরমশাই হাটের টাকা লইয়া দরজার কাছে আসিয়া সাড়া দেয়। বউ ঠাকুরুন আছো? বউ ঠাকুরুন? হ্যাঁ আসুন, এই তো, আর আছি কোথায়? এগুলো গুনে নিও। অনঙ্গ গুনিয়া বলিল, 13.5 আনা। আজ বেশি? ও, হলদির দর চড়ে গিয়েছে বাজারে, সামনের হাটে আরও হবে। আরও বেশি কিছু টাকা হাতে আসতো, এ সময় তো একটা থোক লাভ করা যেত হলুদ থেকে। আচ্ছা ভরমশাই, আচ্ছা, একবার আপনি কলকাতায় যাবেন? হ্যাঁ, কলকাতা? তা তা নয় ভরমশাই, অনেকদিন তো কোনো খবর পাইনি। আমার মনটা, আপনি বরং একবার যান। স্বামীর কথা বলিতে গেলে কোথা হইতে কান্না আসিয়া কেন যে গলার স্বর আটকাইয়া লোকের সামনে লজ্জায় ফেলে এমন ধারা। ভরমশাই চিন্তিত মুখে বললেন, তা বৌমা, গেলেও হয়। তাই কেন যান না আজই? একবার দেখে আসুন না। আজ কত দিন হলো কোনো খবর পাইনি। শরীর গতি কেমন আছে, কীরকম কি করছেন, আপনি নিজে চোখে দেখে এলে আমি একটু শান্তি পাই। ভরমশাই কথাটা ভাবিয়া দেখিলেন। যাইতে অবশ্য এমন কি আপত্তি তা নয়, তবে পয়সা খরচের ব্যাপার। এই নিতান্ত টানাটানির সংসারে এমনি 5 টাকা ব্যয় হইয়া যাইবে যাতায়াতে। বউ ঠাকুরুন সে টাকা পাইবেন বা কোথায়? মুখে বলিলেন,
আচ্ছা, দেখি। তাহলে কোন গাড়িতে যাবেন আপনি? বৌমা, আজকাল তো হবে না, হাটবার আসছে সামনে। দেখুন, হাটবার তো লেগেই থাকবে। হ্যাঁ, আমি একরকম করে চালিয়ে নেবক্ষণ। আপনি যান, আমার কাছে 3 টাকা আছে, তুলে রেখে দিয়েছি, তাই নিয়ে যান আপনি। সপ্তাহের শেষে অনঙ্গ আবার জ্বরে পড়িল। তবে এবার জ্বরটা খুব বেশি নয়, সাধারণ ম্যালেরিয়া জ্বর। এ সময় পাড়া গিয়ে ঘরে ঘরেই এমন জ্বর লাগিয়া থাকে। তাহাতে ডাক্তারও আসে না, বিশেষ কোনো ওষুধও পড়ে না। তবুও ভরমশাই ডাক্তার ডাকানোর প্রস্তাব করিয়াছিলেন। অনঙ্গ কথাটা উড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ, আবার ডাক্তার কি হবে ভরমশাই, আবার ডাক্তার কি হবে ভরমশাই, বরং ডাকঘরের কুইনাইন 1 প্যাকেট কিনে দিন, তাই খেয়ে যাবে এখন, ভারী তো জ্বর। সেই জ্বরে 3-4 দিন ভুগিয়া তখনকার মতো গেল বটে, কিন্তু 2 দিন অন্নপথ্য করিতে না করিতে আবার জ্বর দেখা দিল। একেই সে ভালোভাবে সারিয়া উঠিতে পারে নাই প্রথম অসুখের পর। এভাবে বারবার ম্যালেরিয়ায় পড়তে আরও দুর্বল হইয়া পড়িল। রক্তহীনতার দরুন মুখ হলদে ফ্যাকাশে রং হইয়া আসিল, শরীর রোগা, মাথার সামনে চুল উঠিয়া সিতির কাছটা কুশ্রী ধরনের চওড়া হইয়া গেল। ভাতে রুচি নাই, একবার পাতের সামনে বসে মাত্র, মুখে কিছু ভালো লাগে না। সংসারে বেজায় টানাটানি চলিতেছিল। শীত পড়ার মুখে হলুদের দর একটু চড়াতে হাটে হাটে আগের চেয়ে আয় কিছু বাড়িল। অনঙ্গ আজকাল ব্যবসা বেশ বোঝে। সে নিজে অসুখ শরীরে শুইয়া শুইয়া একদিন মুখুজ্জে বাড়ি হইতে শুকনো পিপুল কিনে আনাইল এবং সেগুলি হাটে পাঠাইয়া 500 টাকা লাভ করিল। একদিন সে আবার ভরমশাইকে ধরিল কলকাতায় যাইবার জন্য। ভরমশাই, বড় দেরি হয়ে যাচ্ছে যাই যাই করে, কাজ তো আছেই বলুন। হ্যাঁ, আপনি কালকেই যান। টাকা সকালে নেবেন না এখন নেবেন? না বউ ঠাকুরুন, এখন 5 জায়গায় ঘুরবো নিজের কাজে, কোথায় হারিয়ে যাবে, কাল সকালেই বরং দেবেন। উৎসাহে অনঙ্গ মাদুর ছাড়িয়া ঠেলিয়া উঠিল বিকালে। পরদিন সকালে ভরমশাই টাকা নিতে আসিল। অনঙ্গ তাহার হাতে একটি বেশ ভারী গোছের পোটলা দিয়া বলিল, এটা ওকে দেবেন। হ্যাঁ, কাল সারাদিন ধরিয়া গুছাইয়াছে সে। ভরমশাই দেখিলেন তাহার মধ্যে হেন জিনিস নাই যা নাই, গোটা কতক কাঁচা পেঁপে, এমনকি একটা মানকুচু পর্যন্ত। তাছাড়া গাছের বরবটি, আমসত্ত্ব, পুরনো তেঁতুল, পোস্তদানার বড়ি। ভরমশাই মনে মনে হাসিলেন, মুখে কিছু বলিলেন না। অনঙ্গ আঁচল হইতে খুলিয়া আরও 3টে টাকা বাহির করিয়া বলিল, ভাড়া বাদে এই টাকাটা নিয়ে যান। যাওয়ার সময় হরিময়রার দোকান থেকে নতুন গুড়ের সন্দেশ, সের দই নিয়ে যাবেন। ভরমশাই দ্বিরুক্তি না করিয়া টাকা কটি পকেটে পুরিয়া বলিলেন, বউ ঠাকুরুন, চিঠি টিঠি কিছু দেবেন কি? না, চিঠি আর দিতে হবে না, মুখেই বলবেন। একবার ওবিসি করে যেন আসেন এরই মধ্যে, বলবেন। হ্যাঁ। ভরমশাই দরজার বাইরে পা ভালো করিয়া বাড়ান নাই, এমন সময় অনঙ্গ পিছন হইতে ডাক দিয়া বলিল, শুনুন না, বাড়ি আসবার কথা বলবেন কিন্তু, বুঝেছেন তো? আচ্ছা বউ ঠাকুরুন, নিশ্চয় বলবো। ভরমশাই ঘাড় হেলাইয়া প্রকাশ করিতে চাহিলেন যে তিনি বেশ ভালো বুঝিয়াছেন, কোনো ভুল হইবে না তার। আর ভরমশাই যদি সঙ্গে করে আনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বেশ বউ ঠাকুরুন, সে চেষ্টাও করব। ভরমশাই দ্রুতপদে বাড়ির বাহির হইয়া গেলেন। কলকাতায় পৌঁছাইয়া ভরমশাই মনিবের পুরনো মেশে গেলেন। সংবাদ লইয়া জানিলেন বহুদিন হইতে গদাধরবাবু সেই স্থান ছাড়িয়া চলিয়া গিয়াছেন। মেশের ম্যানেজার কোনো ঠিকানা বা সন্ধান দিতে পারিল না। তাহা হইলে কি জেলই হইল? তাহাই সম্ভব, কিন্তু সে কথা তো আর যাকে তাকে জিজ্ঞেস করা যায় না। ভাবিয়া চিন্তিয়া তিনি শচীনের বাসায় গেলেন। শচীনেরও দেখা পাইলেন না। এখন একমাত্র স্থান আছে,
যেখানে মনিবের সন্ধান হয়তো মিলতেও পারে। সেটি হইল শোভা রানীর বাড়ি। কিন্তু সেখানে যাইতে ভরমহাশয়ের কেমন বাদো বাদো ঠেকিতে লাগিল। অনেকদিন সেখানে যান নাই, হয়তো তাহারা তাকে চিনিতেই পারিবেন না, হয়তো বাড়িতে ঢুকতেই দিবে না। তাছাড়া সেখানে যাইতে প্রবৃত্তিও হয় না তার। তবুও যাইতে হইল, গরজ বড় বালাই। দরজায় কড়া নাড়িতেই যে চাকরটি দরজা খুলিয়া মুখ বাড়াইল, ভরমশাই তাহাকে চিনিলেন না। চাকর বলিল, কাকে দরকার? আগে মাইজি আছেন? হ্যাঁ আছেন। একবার দেখা করব, বলো গিয়ে। চাকর কিছুমাত্র না ভাবিয়া বলিল, এখন দেখা হবে না, আগে বড় দরকার, একবার বলো গিয়ে। কি দরকার? এখন কোনো দরকার হবে না, ও বেলা এসো। আচ্ছা, গদাধরবাবুর কোনো সন্ধান দিতে পারো? আমি তার দেশের লোক। চাকর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দাঁড়াও আসছি। দুরু দুরু বক্ষে ভরমশাই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কি না জানি বলে। চাকরটা নিশ্চয়ই মনিবকে চেনে, অন্তত নামও শুনিয়াছে। এইবার আবার দরজা খুলিল। চাকর মুখ বাড়াইয়া বলিল, আপনার নাম কি? মাইজি বললেন জেনে এসো। আগে আমার নাম মাখনলাল বর, আমি বাবুর সেরেস্তার মুহুরি। বলো গিয়ে যাও। কিছুক্ষণ পর চাকর পুনরায় আসিয়া ভরমশাইকে উপরে লইয়া গেলেন। ভরমশাই উপরে গিয়া আশ্চর্য হইয়া গেলেন। এ সে মেয়েটি নয়, সেবার যাহার সহিত দেখা করিয়া গিয়েছিলেন। ইহার বয়স বেশি, গায়ের রঙও তত ফর্সা নয়। মেয়েটি বলিল, আগে আপনি কাকে চান? ভরমশাই অপরিচিতা স্ত্রীলোকের সম্মুখে কথা বলিতে অভ্যস্ত নন। কেমন একটা আড়ষ্টতা ও অস্বস্তি বোধ করেন এসব ক্ষেত্রে। বিনীতভাবে সসংকোচে বলিলেন, আগে গদাধর বসু, নিবাস যশোর জেলায়। মেয়েটি হাসিয়া বলিল, ও বুঝেছি, তাই এখানে খোঁজ করছেন কেন? আগে এখানে আগে যিনি থাকতেন তিনি এখন নেই? কে? শোভা মিত্তির? আগে হ্যাঁ, ওইটিই নাম। সে এখান থেকে উঠে গিয়েছে, তাতে কি দরকার? আগে তার সঙ্গে আমাদের বাবুর জানাশোনা ছিল, একবার তাই এসেছিলাম। গদাধর বসু, ন্যাশনাল সিনেমা কোম্পানির জি বসু তো? হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবু। তা আপনি বলছেন গদাধরবাবুর মুহুরি, কিন্তু আপনি তার কলকাতার ঠিকানা জানেন না কেন? ভরমশাই পাকা লোক, ইহার কাছে ঘরের কথা বলিয়া মিছিমিছি মনিবকে ছোট করিতে চাইবেন কেন? সুতরাং বলিলেন, আগে তার সে রেস্তার চাকরি নেই আজ বছরাবধি, তাকে একটু বলতে এসেছিলাম, যদি চাকরিটা আবার হয়। গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে বড় বিপদে পড়েছি, তাই আর কি। ও, আপনি টালিগঞ্জে গিয়ে স্টুডিওতে দেখা করুন, ঠিকানা কাগজে লিখে দিচ্ছি। বাড়িতে এখন তার দেখা পাবেন না। ভরমশাই স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। আনন্দে হাতে পায়ে যেন বল পাইলেন। বাঁচা গেল, মনিবে তাহা হইলে জেল হয় নাই, সেই ছবি তোলার কাজেই লাগিয়া আছেন, বোধহয় চাকরি লইয়া থাকিবেন। মেয়েটি এক টুকরা কাগজে ঠিকানা লিখিয়া তাহার হাতে দিয়া বলিল, ট্রাম থেকে নেমে বাঁ দিকের রাস্তা ধরে খানিকটা গেলেই পাবেন, দেখবেন লেখা আছে ন্যাশনাল ফিল্ম কোম্পানির নাম, গেটের মাথায় আর দেয়ালের গায়ে, বুঝেছেন? রাস্তায় পড়িয়া পথ হাঁটিতে হাঁটিতে কিন্তু ভরমহাশয়ের মনে আনন্দের ভাবটা আর রইল না। মনিব জেলে যান নাই, আবার সেই ছবি তোলার কাজই করিতেছেন।
অথচ এই 1 বৎসরের মধ্যে একবার স্ত্রী পুত্রের খোঁজ খবর করেন নাই। এ কেমন কথা? এই স্থলে আনন্দ করিবার মতো কিছু নাই, বরং ইহার মূলে কি রহিয়াছে তাহা দেখিয়া যাওয়াটা দরকার। ভরমশায়ের মন বেশ দমিয়া গেল। দমিয়া গেলেও সেই মন লইয়া অগত্যা পথ চলিতে চলিতে একসময় তিনি ট্রামে উঠিয়া পড়িলেন। ট্রাম যথাসময়ে টালিগঞ্জ ডিপোয় আসিয়া পৌঁছল। অন্যান্য সহযাত্রীরা একে একে নামিয়া যাইতেছে দেখিয়া ভরমশায়ের হুঁশ হইল, তাহাকেও এবার নামিতে হইবে। ভরমশাই ট্রাম হইতে রাস্তায় নামিয়া আবার হাঁটিতে শুরু করিলেন। মেয়েটি নির্দেশ মতো বাঁ দিকের পথ ধরিয়া হাঁটিবার সময় দেখিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট দল যেসব কথাবার্তা কহিতে কহিতে চলিতেছে ওই পথে, তাহাদের মৃদু গুঞ্জনে বেশ বোঝা যাইতেছে যে তাহারা সকলেই এখন ভরমহাশয়ের লক্ষ্যপথের পথিক। যে কোনো কাজের জন্যই যাক না কেন, তাহারাও চলিতেছে ওই স্টুডিওর উদ্দেশ্যে। কিছু পথ যাইতেই চোখে পড়িল সামনে অনেকখানি জায়গা কারকের টিন দিয়া ঘেরা মস্ত বাগান, আর সেই বাগানের কাছে পৌঁছাইয়া তিনি নিশ্চিত বুঝিলেন যে তাহার ইঙ্গিত স্থানে আসিয়া গিয়াছেন। ওই বাগানের ফটক। ফটকের দুই দিকে থামের মাথায় অর্ধবৃত্তাকারের লোহার ফ্রেমে সোনালি অক্ষরে জলজল করিতেছে ন্যাশনাল ফিল্ম স্টুডিও। মা কালীকে স্মরণ করিয়া গেটের মধ্যে সবে পা দিয়াছেন, এমন সময় পেছন হইতে কোমরে আকশি দিয়া কে যেন টানিয়া ধরিল। ঘাড় ফিরাইয়া দেখিলেন ইয়া গালপাট্টাওয়ালা পশ্চিমা পহলবানের মতো এক দীর্ঘ বপু দারোয়ানজি হাঁকিয়া বলিতেছেন, হে কাহা যাতা? আগে যাহা আমার বাবু আছেন। দারোয়ানজি হাঁকিলেন, হে গেট পাস হ্যাঁ হ্যাঁ, আমার বাবুর কাছ থেকে এক্ষুনি নিয়ে আতা হ্যাঁ, এনে তোমায় দিয়ে দেব। পহলে লে আকে অন্দর মে ঘুসো। আগে বেশ, এক্ষুনি এনে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ। কথাটা বলিয়া ভরমশাই অগ্রসর হইবার উপক্রম করিতেই আবার পশ্চাৎ দিক হইতে শব্দের আকর্ষণ, হে অন্দর কেউ যাতা হ্যাঁ, মত যাও, লট কে আও। অগত্যা ভরমশাইকে ফিরিতে হইল। এই বয়সে শেষে কি একজন খোট্টার কাছে অপমানিত হবেন? ওই দেখা যায় একটা সুপারি গাছ, তার পাশেই মস্ত বড় পুকুর। পুকুরের ওপারে টিনের ছাদ আটা মস্ত একটা গুদামের মতো। সেখানে কত লোক চলিতেছে ফিরিতেছে, সকলেই যেন খুব ব্যস্ত। ভরমশাই ভেতরে ঢুকিতে না পাইয়া নিজের নিরুপায় অবস্থার কথা ভাবিতে ভাবিতে নিশ্চিত বুঝিলেন যে ওইখানেই ছবি তোলার কাজ হইতেছে। তারপর দারওয়ানের নিকটে আসিয়া সে কি আকুতি! দারওয়ান ভিতরে যাইতে দেবে না, ভরমশাইকেও যাইতে হইবে। মিনতি যখন কলহে পরিণত হইবার উপক্রম, এই সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। ভরমশাইকে দেখিয়া লোকটি বলিলেন, কাকে চান? এদিকে কোথায় যাচ্ছেন? আগে আমি গদাধর বসু মশাইকে খুঁজছি, নিবাস কাঁইপুর, জেলা যশোর। ও বুঝেছি, আপনি ওখানে যাবেন না, ওখানে সেট সাজানো হচ্ছে, ওখানে যেতে দেবে না আপনাকে। মিস্টার বোসের আসবার সময় হয়েছে, এখানে আপনি দাঁড়িয়ে থাকুন, মোটর এসে এখানেই থামবে। আগে আপনার নাম? ভদ্রলোক ব্যস্তভাবে বলিলেন, কেন, কোনো দরকার আছে কি? শান্তশীল রায়কে খুঁজে নেবেন এরপরে। শুনুন, আমার সময় নেই, হ্যাঁ যাই, আমাকে এক্ষুনি সেটে যেতে হবে। ভরমশাই সেখানে বোধহয় 5 মিনিটও দাঁড়ায় নাই। এমন সময় একখানা মাঝারি গোছের লাল রঙের মোটর আসিয়া তাহার সামনে লাল কাকরের রাস্তার উপর দাঁড়াইল। ভরমশাই তাড়াতাড়ি আগাইয়া গেলেন, কিন্তু দেখিলেন মোটর হইতে নামিল 2টি মেয়ে, হাতে তাদের ছোট ছোট ব্যাগ। তাহারা নামিতেই দ্রুত পদে পুকুরের পাড়ে চলিয়া গেল।
আরও কিছুক্ষণ পরে আরও একখানি মোটর আসিয়া দাঁড়াইল। এবার ভরমশায়ের বিস্মিত বিস্ফোরিত দৃষ্টির সম্মুখে নামিলেন গদাধর ও তাহার সঙ্গে একটি সুবেশা মহিলা। ভরমশাই চিনিলেন মেয়েটি সেই শোভারানী মিত্র। ড্রাইভারের পাশের আসন হইতে তকমা পরা এক ভৃত্য নামিয়া তাহার জন্য গাড়ির দোর খুলিয়া সসম্ভ্রমে একপাশে দাঁড়াইয়াছিল। সে এবার একটা ব্যাগ হাতে তাহাদের অনুসরণ করিল। ভরমশাই আকুল কণ্ঠে ডাকিলেন, বাবু, বাবু, এদিকে বাবু, বাবু। কিন্তু পেছনের ভৃত্যটি একবার তাহার দিকে চাহিয়া দেখিলেন মাত্র। গদাধর ও মহিলাটি ততক্ষণে দ্রুত পদে পুকুরের পাড়ের রাস্তা ধরিয়াছে। বোধহয় ভরমশায়ের ডাক তাদের কানে পৌঁছাইল না। ভরমশাই কি করিবেন ভাবিতেছেন। এমন সময় পূর্বে সেই তরুণ বয়স্ক ভদ্রলোকটিকে এদিকে আসিতে দেখিতে পাইলেন। ভরমশাইকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনি কাছে আসিয়া বলিলেন, কি এখনো দাঁড়িয়ে আছেন যে? দেখা হয়নি? আরে ওই তো গেলেন উনি। ভরমশাই নিরীহ মুখে বললেন, আগে দেখা হয়েছে, ওই মেয়েটিকে বাবু। ভদ্রলোক বিস্ময়ের দৃষ্টিতে ভরমশাইয়ের দিকে চাহিয়া বলিলেন, চেনেন না ওকে? উনি তো শোভারানী, মস্ত বড় ফিল্ম স্টার। মিস্টার বোসের কপাল খুব ভালো। দুখানা ছবি মার খেয়ে যাওয়ার পরে আশ্চর্য মশাই, শোভারানী নিজে এসে যোগ দিয়েছে। চমৎকার ছবি হচ্ছে। ডিস্ট্রিবিউটারেরা খরচের সব টাকা দিয়েছে। শোভারানীর নামের গুণ মশাই। মিস্টার বোস এবার বেশ কিছু হাতে করেছেন শোভারানীর সঙ্গে, মানে খুব মাখামাখি কি না? হ্যাঁ, একসঙ্গেই আছেন দুজনে। তো আপনি কাজ খুঁজছেন বোধহয়? তা ধরুন না গিয়ে ম্যানেজারকে। হ্যাঁ, আমি মশাই বড় ব্যস্ত, গাড়ি নিয়ে যাচ্ছি একটা জিনিস আনতে শোভারানীর বাড়িতেই। ভুলে এসেছেন তো? আচ্ছা, নমস্কার, হ্যাঁ চলি। ভরমশাই হতভম্বের মতো দাঁড়াইয়া রহিলেন। আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, হেমের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সন্ধ্যা রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো চকিত চরণে, শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো চকিত চরণে, চবলার মতো চকিত চমকে চাহিয়া খানিক হেসে যায় আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিন
এমনি এসে ভেসে যায় আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন ভেসে যায়। আমরা এমনি এসে ভেসে নমস্কার, শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দম্পতি। আজ ছিল অন্তিম পর্ব। তোমরা যারা একদম প্রথম পর্ব থেকে শুনছো এই উপন্যাসটি, তাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ।